ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে তাহলে আমরা এই মানুষের জনন বা রিপ্রোডাকশনের যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম, সেই চ্যাপ্টার থেকে অলরেডি আগের দিন আমরা লাইভ ক্লাসে কতদূর পর্যন্ত 48 পর্যন্ত কোশ্চেন গুলো প্র্যাকটিস করেছিলাম। তাহলে আজকে এই পার্ট 2 তে আমরা বাকি যে কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে তোমাদের সামনেই এক্সাম আসছে, তাই খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের কিছু কনসেপ্ট আছে, সেগুলোকেও সাথে সাথে আলোচনা করে যাবো। তাহলে চলো, সবার জন্য জেন প্যাসেজি যারা দেবে আর সেমিস্টার 3 সবাই আজকের ক্লাসটা মন দিয়ে করবে। প্রথমে তাহলে শুরু করি। প্রথম কোশ্চেনটা দেখি 49 এর কোশ্চেন দিয়ে তাহলে আজকে আমরা স্টার্ট করছি। তাহলে এটার অ্যান্সার কি হবে, যে 25টি প্রাইমারি স্পার্মাটোসাইট এবং 25টি প্রাইমারি উসাইট থেকে কতগুলি ডিম্বাণু এবং কতগুলি শুক্রাণু উৎপন্ন হয়। তাহলে এই কোশ্চেনটা ট্রিপল স্টার দিয়ে রাখবে। এই কোশ্চেনটার মধ্যে কটা কোশ্চেন আছে, অলরেডি দুটো কোশ্চেন এটার মধ্যে একসাথে মার্কড আছে। তাহলে এই কোশ্চেনটার থেকে আমাদের মেন কি কি মনে রাখতে হবে এই অ্যান্সারটা করতে গেলে। এক হচ্ছে স্পারমাটোজেনেসিস প্রসেস, আর একটা হচ্ছে কি উজেনেসিস প্রসেস। তাহলে অলরেডি আগের ক্লাসে আমরা কি করেছিলাম, স্পারমাটোজেনেসিসটা ডিটেলসে আলোচনা করেছিলাম। আজকে আমরা তাহলে উজেনেসিসটা একবার আলোচনা করে নেব। তাহলে স্পারমাটোজেনেসিসে আমরা কি দেখেছিলাম, প্রথম যেটা আমাদের ছিল স্পারমাটোগোনিয়া, সেই স্পারমাটোগোনিয়া কত ছিল 2n। তাহলে সেই স্পারমাটোগোনিয়া 2n থেকে আলটিমেটলি গিয়ে আমাদের কটা তৈরি হচ্ছিল, যে মিওসিসের পর টোটাল 4টে স্পারমাটোজোয়া হচ্ছিল। তাহলে এই স্টেপটা আজকে আর ডিটেলসে আলোচনা করছি না। টোটাল আমরা কটা পেয়েছিলাম স্পারমাটোজোয়া বা ম্যাচিওর যে স্পার্ম, 4টে করে পাচ্ছিলাম হ্যাপ্লয়েড স্পার্ম। মাঝখানে অনেক স্টেপ ছিল। তাহলে স্পারমাটোগোনিয়া থেকে প্রথমে প্রাইমারি স্পারমাটোসাইট, দিয়ে দুটো করে হচ্ছিল কি সেকেন্ডারি স্পারমাটোসাইট, সেই দুটো সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে 4টে আলটিমেটলি আমাদের স্পারমাটিড তৈরি হচ্ছিল। সেই 4টে স্পারমাটিডই ম্যাচিওর হয়ে কি করতো, 4টে স্পারমাটোজোয়া। তাহলে 25টা প্রাইমারি স্পারমাটোসাইট বা 25টা যদি স্পারমাটোগোনিয়া থেকে কটা হবে, একটা থেকে যদি 4টে হয় তাহলে সবসময় 25টা থেকে কটা হবে, 100টি শুক্রাণু উৎপন্ন হবে। তাহলে এই দুটো অপশন প্রথমেই ভুল হলো। এরপরে আমরা একটুখানি উজেনেসিস পদ্ধতিটা দেখে নিই। তাহলে উজেনেসিস আর স্পারমাটোজেনেসিস এর মধ্যে কি একটুখানি জায়গায় শুধুমাত্র আমাদের প্রথমে ডিফারেন্স আছে। সেটা কি, তাহলে প্রথমে যে উগোনিয়া সেলগুলো দিয়ে শুরু হয়, সেই উগোনিয়া সেলগুলোও কি ডিপ্লয়েড সেল। কিন্তু এদের ক্ষেত্রে কি হয়, যখন একটা ভ্রূণ মাতৃ দেহের মধ্যে বা কি বলবো আমরা জরায়ুর মধ্যে যখন অলরেডি আছে, সেই টাইমে কি হচ্ছে, তার যে সেই ভ্রূণটা যদি একটা গার্ল বেবি হয়, তার ক্ষেত্রে কি হচ্ছে, মাতৃগর্ভে থাকাকালীনই এই যে উগোনিয়া থেকে প্রাইমারি উসাইট তৈরির প্রক্রিয়াটা শুরু হয়ে যায়। প্রাইমারি উসাইট কি হবে, সেই প্রাইমারি উসাইটটা আলটিমেটলি এগুলো কি হচ্ছে মাইটোসিস ডিভিশন হয় শুধুমাত্র। সেই মাইটোসিস ডিভিশন হয়ে সেটা কি থাকে, এইগুলো কি হচ্ছে আমাদের 2n স্ট্রাকচার থাকে। তাহলে প্রাইমারি উসাইটও সবসময় হচ্ছে 2n স্ট্রাকচার। এই প্রাইমারি উসাইট গুলো থেকে যায় কি হিসেবে, এখানে শুধুমাত্র শুরু হয় যদি বলি মিওসিস 1 এর। পার্টিকুলার বলতে গেলে কি মনে রাখবে, যে মিওসিস 1 এর প্রোফেজ 1 দশার আবার হচ্ছে কি ডিপ্লোটি উপদশায় গিয়ে এটা সাময়িকভাবে স্টপ হয়ে যায়। মানে কি, প্রথমে উগোনিয়া ছিল মাতৃগর্ভে থাকাকালীন, সেই যে কন্যা ভ্রূণটা বা একটা গার্ল যদি ফিটাস হয়, তার এই যে প্রাইমারি উসাইটটা তৈরি হচ্ছে। উগোনিয়া থেকে প্রাইমারি উসাইট তৈরি হয়, কিন্তু সেটা ফার্দার আর প্রোগ্রেস বা ফার্দার ডিভাইড করতে পারে না। সেটা কি হয়ে যায়, মিওসিস 1 স্টেজে গিয়ে স্টপ হয়ে যায়। ওই জায়গাতে গিয়ে স্টপ হয়ে যাচ্ছে। এরপরে আবার সেটা কখন স্টার্ট হবে, আবার স্টার্ট হবে কি, যখন সেই যে কন্যা সন্তানটা পিউবার্টি পিরিয়ডে আসছে বা যখন তার কি হচ্ছে মেনস্ট্রুয়েশন স্টার্ট হচ্ছে, সেই টাইমে গিয়ে এই পুরোটা হচ্ছিল কোথায়, ফিটাল লাইফে। আর তারপরে জন্মগ্রহণ করার পর মোটামুটি যখন 10-11 বছর বয়স, যখন তার ফার্স্ট টাইম মেনস্ট্রুয়েশন স্টার্ট হচ্ছে, সেই টাইম থেকে কি হবে, এই প্রাইমারি উসাইটটায় তখনই হচ্ছে ম্যাচিওর হচ্ছে। প্রথমে প্রথমে কি হয়, সেটা মিওসিস 1 ডিভিশনটা কমপ্লিট করে। ওখানে কি ছিল, প্রোফেজ 1 স্টপ হয়ে গেছিল, দিয়ে পিউবার্টি পিরিয়ডে এসে এটা মিওসিস 1 কমপ্লিট করবে। দিয়ে মিওসিস 1 কমপ্লিট করা মানে কি, একটা হচ্ছে সেকেন্ডারি উসাইট তৈরি করে, সেটা হচ্ছে কি হ্যাপ্লয়েড প্রকৃতির।
তার সাথে হচ্ছে কি একটা পোলার বডি তৈরি করে, যেটাও হচ্ছে কি হ্যাপ্লয়েড প্রকৃতির, ফার্স্ট পোলার বডি, এটাও হ্যাপ্লয়েড। কিন্তু সবসময় মনে রাখতে হবে কি শুধুমাত্র ভায়াবেল থাকে বা যেটার অস্তিত্ব থাকে সেটা হচ্ছে কি সেকেন্ডারি ওসাইট, কিন্তু ফার্স্ট পোলার বডিটা কি হয়ে যায় কিছু সময়ের মধ্যেই সেটা আবার নষ্ট হয়ে যায় বা ডিজেনারেট করে যায়। তাহলে এটা নিয়ে আমাদের আর কোনো ফার্দার চিন্তা নেই। আমাদের কি হচ্ছে যখন মেনস্ট্রুয়েশনের টাইমে ওভুলেশন হচ্ছে তখন কি হচ্ছে এই গ্রাফিয়ান ফলিক্যালটা রাপচার করে হ্যাপ্লয়েড সেকেন্ডারি ওসাইট রিলিজ হয়। তাহলে আলটিমেট আমরা পাচ্ছি কি সেকেন্ডারি ওসাইট। এরপরে মহিলাদের ক্ষেত্রে কি হয় এই সেকেন্ডারি ওসাইট হিসেবেই সেটা অ্যাম্পুলাতে যাচ্ছে, ফ্যালোপিয়ান টিউবে যাচ্ছে। যদি কোনো প্রকার স্পার্ম আসে এবং স্পার্মটা কি হয় এই সেকেন্ডারি ওসাইটের সাইটোপ্লাজমে প্রবেশ করে, তখনই কি হবে সেটা ফার্দার ডিভিশন করবে, তাছাড়া আর ফার্দার ডিভিশন হয় না। ওভুলেশন হলো আবার মেনস্ট্রুয়েশনের মাধ্যমে সেটা রিলিজ হয়ে যাচ্ছে সেকেন্ডারি ওসাইটটা। কিন্তু যদি একটা স্পার্ম প্রবেশ করে এই সেকেন্ডারি ওসাইটের নিউক্লিয়াসের মধ্যে বা বলতে পারি কি সাইটোপ্লাজমে যখনই প্রবেশ করবে, স্পার্ম যখনই এন্ট্রি করছে, তখনই কি হবে সেকেন্ডারি ওসাইটটা ফার্দার মিওসিস টু ডিভিশন করবে। মিওসিস টু ডিভিশন মানে কি সেম ডিভিশন হবে, হ্যাপ্লয়েড সেল থেকে হ্যাপ্লয়েড সেল তৈরি হবে। তখন যেটা তৈরি হয় সেটাই হচ্ছে কি আমাদের ওভাম বা ডিম্বাণু, সেটা কি হবে হ্যাপ্লয়েড প্রকৃতির। তার সাথে আরেকটা কি হয় সেকেন্ড পোলার বডি তৈরি হয়, এটাও হচ্ছে কি হ্যাপ্লয়েড প্রকৃতির। এই হ্যাপ্লয়েড সেকেন্ড যে পোলার বডি, ফার্স্ট পোলার বডি, সেকেন্ড পোলার বডি সবগুলোই কি হয়ে যায় পরবর্তীতে ডিজেনারেট করে যায়। তাহলে আশা করছি এই প্রসেসটা ক্লিয়ার। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এখান থেকে আসে। তাহলে আমরা যদি আমাদের কোশ্চেনটা অনুযায়ী দেখি তাহলে কি দেখবো আলটিমেটলি যদি ধরি যে প্রথমে একটাই মাত্র আমাদের কি চেয়েছে কি বলেছে আমাদের যে প্রাইমারি উসাইট থেকে কটা ডিম্বাণু তৈরি হচ্ছে। তাহলে একটা যদি এখানে প্রাইমারি উসাইট ছিল, সেই প্রাইমারি উসাইটটা মিওসিস ওয়ান ডিভিশন করার পরে কি হচ্ছে একটাই মাত্র সেকেন্ডারি উসাইট তৈরি করছে, আরেকটা তো ফার্স্ট পোলার বডি ডিজেনারেট করে যাচ্ছে, সেটা বাদ গেল। এরপরে কি হচ্ছে সেই একটাই মাত্র সেকেন্ডারি ওসাইট থেকে কি হচ্ছে একটাই মাত্র ওভাম তৈরি হচ্ছে। তাহলে সেটা কিন্তু আমাদের যে মেল স্পার্মাটোজেনেসিস আর ফিমেল ওজেনেসিসের মধ্যে একটা হিউজ ডিফারেন্স এনে দিচ্ছে। ওখানে কি দেখলাম একটা মাত্র যে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে চারটে করে স্পার্ম তৈরি হতে পারে, তার জন্য কি হচ্ছে স্পার্মের সংখ্যা বেশি তুলনামূলক ভাবে হচ্ছে কি ওভামের সংখ্যাটা সীমিত থাকছে। তাহলে একটা প্রাইমারি ওসাইট থেকে কি হচ্ছে একটাই মাত্র ওভাম তৈরি হতে পারে। তাহলে আশা করছি এই প্রসেসটা ক্লিয়ার সবার। তাহলে 25টা প্রাইমারি ওসাইট থেকে কি হবে 25টাই ডিম্বাণু তৈরি হবে। তাহলে অপশন কি হবে সি কারেক্ট। এই কোশ্চেনটা কিন্তু সবাই খুব ভালোভাবে করবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় যে প্রাথমিক স্পার্মাটোসাইট তৈরি হয়, চারটি সমবৈশিষ্ট্যযুক্ত স্পার্ম উৎপন্ন হয়, আবার ওজেনেসিসে প্রাথমিক ওসাইট থেকে উৎপন্ন হয়। আচ্ছা, তার মানে কি আমরা যেটা পড়লাম এতক্ষণ ধরে ওজেনেসিস প্রক্রিয়াটা সেটাই জানতে চেয়েছি যে স্পার্মাটোজেনেসিস আর ওজেনেসিসের মধ্যে ডিফারেন্সটা কোথায়। এখানে কি দেখছিলাম যে চারটি সমবৈশিষ্ট্যযুক্ত বা ক্লোন তৈরি হচ্ছিল স্পার্মাটোজোয়া, কিন্তু ওজেনেসিস প্রক্রিয়া কি দেখলাম যে প্রাথমিক ওসাইট থেকে একটাই মাত্র ডিম্বাণু তৈরি হবে। তাহলে একটি ডিম্বাণু তৈরি হচ্ছিল আর দুটো পোলার বডি তৈরি হচ্ছিল। এখানে দুটো থেকে তিনটে বলেছে, মেনলি কি হচ্ছে দুটো করে পোলার বডি তৈরি হচ্ছে পুরো প্রসেসটাতে। কি দেখলাম ওজেনেসিসে এখানে একটা পোলার বডি তৈরি হচ্ছে আর একটা হচ্ছে কি সেকেন্ড পোলার বডি পরের স্টেপটাতে তৈরি হচ্ছে। তাহলে দুটো পোলার বডি এবং একটি ডিম্বাণু তৈরি। নেক্সট কি বলছে যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় কোন সময় হ্রাস বিভাজন হয় এবং ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। তাহলে হ্রাস বিভাজন সবসময় আমরা জানি কি হ্রাস বিভাজন হচ্ছে কোন বিভাজনটা মিওসিস ওয়ান ডিভিশনটাই হচ্ছে আমাদের হ্রাস বিভাজন। মিওসিস ওয়ান ডিভিশনে কি হয় যে 2n স্ট্রাকচার বা 2n একটা সেল থেকে কি হয় হ্যাপ্লয়েড সেল তৈরি হচ্ছে। তাহলে ক্রোমোজোম সংখ্যাটাও এখানে কি হচ্ছে এটা যদি 4c থাকে এখানে কত হয়ে যাবে 2c হয়ে যাবে। তাহলে এই স্টেপটা কখন হচ্ছে স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে মিওসিস ওয়ান ডিভিশন কখন হবে যখন প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি হবে সেই টাইমে। তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এটা কোনটা হবে অপশন বি। এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রত্যেকটা এই যে স্পার্মাটোজেনেসিস প্রসেস আর ওজেনেসিস প্রসেস সবাইকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে।
চলো এই কোশ্চেনটা ভালো কোশ্চেন দিয়েছে, ছবি দিয়ে এ ধরনের কোশ্চেন গুলো কিন্তু আজকাল বেশি আছে। তাহলে এখানে পি কিউ আর এস ডিনোট করে দেওয়া আছে কোনটা কি হরমোন সেটাকে আমাদের চিহ্নিত করতে বলেছে। তাহলে সবাই এটার অ্যান্সার করো আগে। দেখে নি, পি বলেছে কি পি অগ্রপিটুইটারি থেকে তৈরি হচ্ছে, কিউ ও অগ্রপিটুইটারি থেকে তৈরি হচ্ছে। তার মানে দুটো হরমোনই পি কিউ, পি আর কিউ কোথার থেকে তৈরি হবে, পিটুইটারি থেকে তৈরি হবে। আর কি বলতে চাইছে, পি গিয়ে কোথায় কাজ করছে, পি গিয়ে কাজ করছে লেডিক সেলে। তাহলে লেডিক সেলে কাজ করছে মানে কি, আর কিউ হচ্ছে কোথায় কাজ করছে, সাটোলি সেলের উপর। তাহলে অলরেডি আগের দিনে এটা আলোচনা করেছিলাম। তাহলে লেডিক সেলের ওপর কোন হরমোন কাজ করে, এলএইচ বা আইসিটিএইচ, আইসিটিএইচ। আর সাটোলি কোষের ওপর কাজ করে কোন হরমোন, এফএসএইচ হরমোন। দুটোই হচ্ছে কি আমাদের পিটুইটারি থেকে ক্ষরণ হয়। তাহলে এই দুটো মিলে গেল। তারপরে কি বলতে চেয়েছে, তারপরে আর যেটা বলেছে, আর কোথার থেকে ক্ষরণ হয়, আর হচ্ছে এই লেডিকের আন্তঃকোষ থেকে ক্ষরণ হচ্ছে আর। তার মানে লেডিক সেল থেকে বা ইন্টারস্টিসিয়াল সেল থেকে যে হরমোন গুলো ক্ষরণ হয় সেই হরমোনটা হচ্ছে একটাই মাত্র হরমোন, অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন হরমোন। তাহলে এটা হলো টেস্টোস্টেরন আরটা। তাহলে বাকিগুলো দেখে নি কি মিলে যাচ্ছে আমাদের। আর বলেছি কি স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় কাজে লাগে, পুংজননতন্ত্রের ওপর প্রভাব আছে, তাহলে এটা অবশ্যই কি হবে, টেস্টোস্টেরন হরমোন হবে। আর একটা হরমোন বলেছে কি এস, এই এস হরমোনটা কি করছে, ফিডব্যাক মেকানিজম, নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে কাজ করছে। তাহলে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম যদি কাজ হয়, সেখানে সাটোলি কোষ থেকে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে কোথায় পাঠাচ্ছে, এক হচ্ছে পিটুইটারির উপর, আর এক হচ্ছে কোথায়, হাইপোথ্যালামাসে। তাহলে দুটোই হচ্ছে কি নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে একটাই মাত্র হরমোন কাজ করে, সেই হরমোনটার নাম হচ্ছে কি ইনিবিন হরমোন। ইনিবিন হরমোনটা সবসময় কি হচ্ছে, সাটোলি কোষ থেকে রিলিজ হবে, এবং নেগেটিভ ফিডব্যাকে সেটা কি করছে, এফএসএইচ যে হরমোনটাকে কি করছে, কন্ট্রোল করছে। যখন এফএসএইচ এর পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখন সেটা নেগেটিভ ফিডব্যাক পাঠিয়ে এফএসএইচ এর পরিমাণটাকে কমাবে। তাহলে এটা টোটাল হচ্ছে কি আমাদের পি হচ্ছে আইসিএসএইচ হবে, কিউ এফএসএইচ, টেস্টোস্টেরন আর ইনিবিন। অপশন কি হচ্ছে তাহলে সি কারেক্ট। ক্লিয়ার এটা? তাহলে এই ধরনের যে হরমোন, প্রত্যেকটা হরমোনের কি কি ফাংশন এবং তাদের যে মেকানিজম অফ অ্যাকশন, মেইনলি কিছু কিছু হরমোন আমাদের বডিতে যেগুলো নেগেটিভ ফিডব্যাক আর পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে কন্ট্রোল হয়, তার মধ্যে হচ্ছে কি এই যে ফিডব্যাক মেকানিজমটা যেটা হচ্ছে ইনিবিন হরমোনের দ্বারা হয়, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কি বলেছে যে গ্রাফিয়ান ফলিকেল থেকে নির্গত হয় কোন হরমোন, না এখানে কি বলতে চাইছে যে গ্রাফিয়ান ফলিকল যখন রাপচার করছে তখন কি রিলিজ হচ্ছে, এট দ্য টাইম অফ ওভুলেশন, যখন 14 ডেতে ওভুলেশন প্রক্রিয়াটা হচ্ছে, তখন কি হয়, গ্রাফিয়ান ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল কি রিলিজ করে, সেকেন্ডারি উসাইড কে রিলিজ করে বা গৌণ পরডিম্বাণু। তাহলে অপশন কি হবে, এ কারেক্ট। অপশন এ কারেক্ট। নেক্সট কি বলছে যে স্তন্যপায়ীর ডিম্বাণুর দ্বিতীয় পূর্ণতা প্রাপ্তি বিভাজনটা কখন ঘটে। তাহলে দ্বিতীয় পূর্ণতা প্রাপ্তির বিভাজন বলতে কি বলতে চাইছে, যে মিওসিস টু ডিভিশনটা কখন হয়। তাহলে মিওসিস টু ডিভিশন একমাত্র পসিবল হবে যদি সেখানে যে শুক্রাণুর নিউক্লিয়াসে ডিম্বাণু মিলিত হয়, না কি হচ্ছে, যখনই শুক্রাণুটা কি হচ্ছে, এই যে সেকেন্ডারি উসাইড যদি এটা হয়, তার চার সাইডে অনেকগুলো সেল ছিল, আমাদের কি ছিল, জোনা প্যালিপসিডা, করোনা রেডিয়াটা, সেই সমস্ত গুলোকে ভেদ করে যখন এই সাইটোপ্লাজমের মধ্যে স্পার্মটা এন্ট্রি হচ্ছে, তখনই এই যে আমাদের সেকেন্ডারি উসাইড ছিল সেটা ফার্দার ডিভিশন করে ওভাম তৈরি করে দেবে। তাহলে ওভাম তৈরি করবে কখন, যখন শুক্রাণুতে প্রবেশ করছে, ডিম্বাণুতে শুক্রাণুর প্রবেশের পরই। কখনোই সেটা ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে যদি অলরেডি ওভাম না তৈরি হয়, তাহলে কি করে সেটা ওভামের নিউক্লিয়াসের সাথে মিলিত হবে, তাই না? তাহলে সবসময় আগে কি করতে হবে, যখনই শুক্রাণুটা ডিম্বাণুর মধ্যে প্রবেশ করলো, ইনস্ট্যান্ট কি হচ্ছে, ওই মিওসিস টু ডিভিশন হয়ে ওভাম তৈরি হয়ে গেল, সেই ওভামের নিউক্লিয়াসের সাথে কি হবে, স্পার্মের নিউক্লিয়াসের মিলিত হতে হবে। তাহলে সবসময় মনে রাখবে, কখনোই ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে মিলিত হওয়ার আগে মিওসিস টু ডিভিশন হতে হবে। তার মানে কি এট দ্য টাইম অফ ইনস্ট্যান্ট, জাস্ট এখানে প্রবেশ করলো সাইটোপ্লাজমে, তখনই এখানে ডিভিশন হয়ে সেটা ওভাম তৈরি করে দিচ্ছে। নেক্সট কি বলছে, প্রদত্ত কোন অঙ্গতে কর্পাস লিউটিয়াম গঠন হয়। তাহলে কর্পাস লিউটিয়াম কখন গঠন হয়, কর্পাস লিউটিয়াম হচ্ছে যেটা আমাদের ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল, সেই গ্রাফিয়ান ফলিকলটাই
গ্রাফিয়ান ফলিকলটা যখন কি হচ্ছে, রাপচার হয়ে যাচ্ছে সেকেন্ডারি ওসাইট রিলিজের পর, তখন সেটা কিসে পরিণত হয়ে যায়, কর্পাস লিউটিয়ামে। তার মানে সেটা কোথায় হচ্ছে, ডিম্বাশয়ের মধ্যে বা ওভারির মধ্যেই পুরো প্রসেসটা হচ্ছে। আর কর্পাস লিউটিয়াম আমরা কি বলেছিলাম, প্রজেস্টেরন হরমোন ক্ষরণ হয়। সবসময় মনে রাখবে প্রজেস্টেরন হরমোন কি হচ্ছে, গর্ভাবস্থাকে মেনটেন করে রাখার জন্য কাজে লাগে। নেক্সট কি বলছে যে শুক্রাণুর অ্যাক্রোসোম হলো কি। তাহলে অ্যাক্রোসোম আমরা আগের দিনে পড়েছিলাম কি, যে শুক্রাণুর একদম মস্তক অংশটা, যেটা হচ্ছে কি টুপির মতো অংশটা উপরে কি থাকছে, শুক্রাণুর যেটা মস্তক এরিয়াটা থাকছে সেখানটাকে আমরা বলছি কি অ্যাক্রোসোম। এই অ্যাক্রোসোমের মধ্যে কি ছিল, বিভিন্ন ধরনের এনজাইম গুলো প্রেজেন্ট ছিল। তাহলে এটা বলতে চেয়েছে পরিবর্তিত বা মডিফাইড রূপ কার, এটা হচ্ছে কি যখন শুক্রাণুটা তৈরি হচ্ছে, তাহলে সেই সেল অর্গানেলি যেগুলো হচ্ছে গলগি বডিটাই কি হচ্ছে ম্যাচিওর হয়ে বলতে পারি, বা গলগি বডিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, একটা পরিবর্তিত রূপ নিচ্ছে কিসে, এই অ্যাক্রোসোমের স্ট্রাকচারটা গঠন করার জন্য কে কাজে লাগছে, গলগি বডি। তাহলে শুক্রাণুর অ্যাক্রোসোম হলো, সবসময় মনে রাখবে কি পরিবর্তিত গলগি বডি। আর এই মস্তকের পরে যেটা হেড রিজিয়নটা, এখানটা কি বলছে, মস্তকের ওপরে এটা টুপির মতো অংশটা হচ্ছে অ্যাক্রোসোম, আর তার নিচের যে অংশটা এটাকে আমরা বলছি হেড রিজিয়ন। এই হেড রিজিয়নে সবসময় কি থাকে, এখানে শুক্রাণুর নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে। আর কি হচ্ছে, শুক্রাণুর নিউক্লিয়াসের পরে মাঝে এখানে একটা রিজিয়ন থাকে যেটাকে বলি কি আমরা নেক রিজিয়ন বা মিডিল পার্টটা। সেই নেক রিজিয়নে কি থাকে, এখানে সবসময় কি থাকে, সেন্ট্রোজোম থাকে, আর হচ্ছে কি মাইটোকন্ড্রিয়া থাকে, যেটা হচ্ছে শুক্রাণুকে এনার্জি প্রোভাইড করে। সেই মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম এগুলো এই মিডিল পার্টটাই থাকবে। আর একদম লাস্টে কি থাকছে, শুক্রাণুর যেটা টেল গঠন করছে বা শুক্রাণুর পুচ্ছ গঠন করছে। তাহলে এটা যদি টোটাল একটা স্পার্মের স্ট্রাকচার হয়, সবসময় মনে রাখতে হবে ওপরের পার্টটা তৈরি হচ্ছে গলগি বডির দ্বারা, মাঝখানে তার পরের পার্টটা নিউক্লিয়াস থাকছে, তারপর মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম এই সমস্ত গুলো থাকছে, আর আলটিমেটলি শুক্রাণুর টেল বা পুচ্ছ গঠন হয় লাস্ট পার্ট। নেক্সট কি বলছে, অ্যাক্রোসোমের কাজ হলো। তাহলে অ্যাক্রোসোমের কাজ অলরেডি আগের দিন আমরা অ্যাক্রোসোম রিঅ্যাকশন নিয়ে আলোচনা করেছি। তাহলে অ্যাক্রোসোম রিঅ্যাকশনে কি হয়, যে হায়ালুরনিডেজ, অ্যাক্টোসিন এই ধরনের বিভিন্ন এনজাইম গুলোকে রিলিজ করে এবং শুক্রাণুটা ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে ইজিলি প্রবেশ করতে পারে। তাহলে কি হবে, অ্যাক্রোসোমের কাজ হলো নিষেককালে ডিম্বাণুর মধ্যে শুক্রাণুকে প্রবেশ করাবে। আর বাকি হচ্ছে কি, যে শুক্রাণুকে পুষ্টি প্রদান করবে সে কে, সার্টোলিকোস হবে। তারপর হচ্ছে এটিপির প্রয়োজনীয় যোগান দেবে কে, মাইটোকন্ড্রিয়া, যেটা মিডিল পোর্শনটায় আছে। আর শুক্রাণুর ল্যাজ গঠন হচ্ছে, সেটা একদম লাস্ট পার্টটা। এটা কোনো শুক্রাণুর ল্যাজ কি করে, যে অংশটা বা টেল পার্টটা, সেটা হচ্ছে কি যে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের থ্রু দিয়ে, বলেছিলাম কি ভ্যাজাইনা থেকে তাকে ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত যেতে হবে, সেই যে মুভমেন্টটাতে হেল্প করবে কে, শুক্রাণুর লেজ। নেক্সট কি বলছে, এই যে ছবিটা দেখো, এই ছবিটা থেকে পরপর আমাদের চারটে কোশ্চেন এখান থেকে আমরা করবো 58 থেকে 61 পর্যন্ত। তাহলে এটা যেটা আমরা একটা স্ট্রাকচার দেখছি, থিকা এক্সটার্না আছে, থিকা ইন্টারনা আছে, অ্যান্ট্রাম আছে। এই স্ট্রাকচারটা হচ্ছে কি একটা অ্যান্ট্রাল ফলিকলের স্ট্রাকচার, বা ম্যাচিওর অ্যান্ট্রাল ফলিকলকে আমরা কি বলি, গ্রাফিয়ান ফলিকল। তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে কি, যদি বলে অ্যান্ট্রাল ফলিক্যাল অপশনে থাকে তাহলে সেটা হবে, বা হচ্ছে কি ম্যাচিওর যে গ্রাফিয়ান ফলিক্যাল তার মধ্যেও কি থাকে, এরকম অ্যান্ট্রাম ফ্লুইড থাকছে, আর বাইরের দুটো লেয়ার থাকে, সেই লেয়ার গুলোকে কি বলছি, ভেতরের দিক থেকে যদি বলা হয়, ভেতরের দিকে থাকছে থিকা ইন্টারনা, বাইরের দিকে থাকছে কি থিকা এক্সটার্না, এই দুটো লেয়ার হচ্ছে। তাহলে প্রদত্ত ছবিটায় যে পুরো স্ট্রাকচারটা, ভেতরের মধ্যে কি আছে, সেকেন্ডারি উসাইট আছে, এখানের মধ্যে অ্যান্ট্রাল ফ্লুইড আছে। তাহলে এই যে পুরো স্ট্রাকচারটা সবসময় মনে রাখতে হবে কার স্ট্রাকচার, ম্যাচিওর গ্রাফিয়ান ফলিক্যালের স্ট্রাকচার। এবার বাকি কোশ্চেন গুলো দেখি কি বলছে। অ্যান্ট্রাম কি, মানে কি মাঝখানের এই যে ফ্লুইড ফিল্ড একটা ক্যাভিটি অংশ দেখছি, এই যে সাদা অংশটা, সেটাকে বলছে কি আমরা অ্যান্ট্রাম। তাহলে এই অ্যান্ট্রামটা কি দিয়ে তৈরি হচ্ছে, অ্যান্ট্রামটা সবসময় হচ্ছে যে এখানের মধ্যে কি কি হবে, যে লিকার ফলিকুলির দ্বারা পূর্ণ গহ্বর। তাহলে এই যে লিকুইড সেলস গুলো থাকছে, যেটা হচ্ছে কি লিকুইড পার্টটা গঠন করে, অ্যান্ট্রাম ফ্লুইডটা গঠন করছে, তার জন্য হচ্ছে কি লিকার মানে আমরা কি জানি, কোনো তরল পদার্থ, সেইখানের মধ্যে যে কিছু সেল থাকছে ফলিকিউলার সেল, সেই সেলগুলোকে কি বলা হয়, লিকার ফলিকিউলি। এই লিকার ফলিকিউলিটাই কি করছে, অ্যান্ট্রাম গঠন করছে।
এটা হলো। আর কি বলেছে, যে তরল দ্বারা পূর্ণ গহ্বর যা ডিম্বাণুকে পুষ্টি প্রদান করে। এটাও ঠিক আছে, কারণ কি এই যে যেটা আমরা দেখছি সেকেন্ডারি উসাইট আছে, সেই সেকেন্ডারি উসাইটেরই কি চারপাশে এন্ট্রাল ফ্লুইডটা থাকছে, তাহলে এটাই কি করছে, এন্ট্রাল ফ্লুইডটা কিছুটা পরিমাণে যে এই সেকেন্ডারি উসাইটের ম্যাচুরেশনের জন্য বিভিন্ন ধরনের পুষ্টিদ্রব্যকে প্রদান করতে সাহায্য করে। আর কি বলেছে, করোনা রেডিয়াটা বৃদ্ধি স্থান, তাহলে এটা যদি সেকেন্ডারি উসাইট হয়, তাহলে সেকেন্ডারি উসাইটের বাইরে কি জানি আমরা, জোনা প্যালিউসিডা, জোনা প্যালিউসিডার পরেই এখানে কি আছে, করোনা রেডিয়াটা সেলগুলো, এখানে কি আছে, করোনা রেডিয়াটা। তাহলে যদি তার বাইরে এইটা যদি অ্যান্ট্রাল ফ্লুইডটা হয়, পুরো গহ্বরটা যদি অ্যান্ট্রাল ফ্লুইড হয়, তাহলে অ্যান্ট্রাল ফ্লুইডের মধ্যেই কি হচ্ছে, করোনা রেডিয়াটার যে সেলগুলো সেগুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, তাহলে তিনটে ফাংশনই কি হবে, অ্যান্ট্রামের ক্ষেত্রে সঠিক হবে। তাহলে সবকটি আমরা মেইনলি কি পড়ি, এইটাই পড়ে থাকি যে অ্যান্ট্রাম ফ্লুইডটা তৈরি হয় লিকার ফলিকিউলি দিয়ে, কিন্তু তাছাড়াও এই বাকি অপশন গুলো আমাদেরকে মনে রাখতে হবে যে এই অপশন গুলো কিন্তু আমাদের অ্যান্ট্রাম ফ্লুইডের ক্ষেত্রে বা অ্যান্ট্রামের ক্ষেত্রে কারেক্ট হবে। নেক্সট কি বলছে, ওখান থেকে ওই ছবিটার থেকে আর একটা কোশ্চেন দিয়েছে যে জোনা প্যালিউসিডা কিভাবে গঠিত হয়। তাহলে জোনা প্যালিউসিডা কোথায় থাকে, এটা যদি সেকেন্ডারি উসাইট হয়, তার বাইরে কি ছিল, যদি বলি আমরা ভাইটালাইন মেমব্রেন থাকে, তারপরে হচ্ছে জোনা প্যালিউসিডা থাকে। তাহলে জোনা প্যালিউসিডা কি কি দিয়ে তৈরি হচ্ছে, জোনা প্যালিউসিডা সবসময় কি দিয়ে তৈরি হবে, অপশন গুলো কি বলছে, যে অ্যান্ট্রাল তরল থেকে নির্গত জৈব রাসায়নিক পদার্থ থেকে, ডিম্বাণুর ক্ষরণ দ্বারা, না উসাইট এবং গ্র্যানুলাসা কোষের সংযুক্তির ক্রিয়ার দ্বারা। তাহলে সবসময় মনে রাখতে হবে এটা কিছুটা পার্ট থাকে আমাদের উসাইটের পার্ট, কিছুটা পার্ট থাকে বাইরের যে গ্র্যানুলোসা সেলগুলো আছে তার পার্ট থাকছে। তাহলে এই জোনা প্যালিউসিডা লেয়ারটা সবসময় হচ্ছে কি, এই যে দুটো লেয়ার উসাইট বা সেকেন্ডারি উসাইটের কিছুটা পরিমাণে অবশিষ্টাংশ বা কোষের কিছু কিছু পার্ট থাকে, তার সাথে সাথে বাইরে পুরোটা কি দিয়ে তৈরি হচ্ছে, যে গ্রাফিয়ান ফলিকলের মধ্যে গ্র্যানুলোসা সেল থাকছে, সেই গ্র্যানুলোসা সেলের পার্ট গুলো কম্বাইন্ড করে এই যে জোনা প্যালিউসিডা লেয়ারটাকে তৈরি করে। তাহলে এটা মনে রাখবে কি, উসাইট এবং গ্র্যানুলোসা কোষ উভয়েরই অংশ মিলে তৈরি করে জোনা প্যালিউসিডা লেয়ার। নেক্সট কি বলছে, যে ডিম্বাণু নিঃসরণের পর শূন্য ফলিকলটি গঠন করে। তাহলে ডিম্বাণু নিঃসরণের পরে যেটা শূন্য ফলিকল বা রাপচার্ড ফলিকলটা থাকছে, সেটাই কি তৈরি করে, সেটাই হচ্ছে আমাদের কর্পাস লিউটিয়াম ক্ষরণ তৈরি করছে। সেই কর্পাস লিউটিয়াম কি করে, হরমোন নিঃসরণকারী একটা আমাদের, এটাকে কি বলা হয়, কর্পাস লিউটিয়ামকে বলা হয় একটা টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অস্থায়ী, যদি সেটা ফার্টিলাইজেশন হয় তাহলে পুরো প্রেগনেন্সি পিরিয়ড ধরে এই যে টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা প্রেজেন্ট থাকে, টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে তারপরে কি বলেছে, আরেকটা অপশন আমরা দেখি এখানের মধ্যে, যে ক্যারোটিন সমন্বিত বডি থাকে, এটাও কিন্তু কারেক্ট হবে। কারণ কি, এই যে কর্পাস লিউটিয়ামে বলেছিলাম কি, ক্যারোটিনয়েডস জাতীয় কিছু পিগমেন্টস থাকে, তার জন্য কর্পাস লিউটিয়ামের কালারটা কিরকম দেখতে হয়, ক্যারোটিনয়েডস এর প্রেজেন্সের জন্য কর্পাস লিউটিয়ামের কালারটা ইয়েলো কালার হয়, পিত বর্ণের। তাহলে অনেক সময় এটার আরেকটা নাম কি বলা হয়, পিতগ্রন্থি বলা হয়ে থাকে না, তাই এই যে পিতগ্রন্থির নামটা কোথা থেকে এসছে, ইয়েলো কালার বা পিত বর্ণের জন্য। এই পিত বর্ণটা তৈরি হচ্ছে কি, বিভিন্ন ধরনের যে ক্যারোটিন সমন্বিত বা ক্যারোটিনয়েড যে পিগমেন্ট গুলো প্রেজেন্ট থাকে সেই জন্য। তাহলে সবখানের মধ্যে কি হচ্ছে, দুটো অপশনই বি এবং সি উভয়ই কি হবে, সঠিক হবে, অপশন কি ডি কারেক্ট। তাহলে এই কোশ্চেন গুলো এখান থেকে একসাথে আমরা চারটে কোশ্চেনের অ্যান্সার করে নিলাম। তাহলে এই ধরনের ছবি দিয়ে কোশ্চেন কিন্তু এখন প্রচুর ট্রেন্ডিং এ আসছে, বিভিন্ন ধরনের এক্সামে দেখবে, নিট থেকে শুরু করে সমস্ত কম্পিটিটিভ এক্সামে এই ধরনের পিকচার বেসড কোশ্চেন গুলো বেশি আসছে। নেক্সট কি বলছে, যে রজস্রাবের কারণ হলো। তাহলে রজস্রাব বা মেনস্ট্রুয়েশনের কারণ কি, মেনস্ট্রুয়েশনের কারণ আমরা অলরেডি বলেছিলাম, যে একটা কারণ হচ্ছে কি এলএইচ সার্চ, এলএইচ এর বৃদ্ধির জন্য হচ্ছে। আর একটা কারণ হচ্ছে কি, সবসময় মনে রাখতে হবে যে এটা যদি 14 ডেতে যখন ওভুলেশন হচ্ছে তখন যদি এলএইচ সার্চ দেখতে পায়, তার আগে মানে যখন পুরোপুরি ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল থাকছে, তখন কি ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকলের মধ্যে গ্র্যানুলোসা সেলটা হাই অ্যামাউন্টে থাকছে, তখন কি হবে, সব থেকে বেশি পরিমাণে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হবে। গ্র্যানুলোসা সেলই কি করে, ইস্ট্রোজেন হরমোনকে ক্ষরণ করে। তাহলে 13 ডেতে জাস্ট বিফোর ওভুলেশন যদি 13 ডের কথা বলা হয়,
তাহলে সব থেকে বেশি পরিমাণে তখন কি হবে, ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণটা বেশি পরিমাণে থাকে। তাহলে রজস্রাবের কারণ হচ্ছে কি, একটা কারণ হবে কি, যদি আমাদের বলতো যে ওভুলেশনের কারণ কি, তাহলে ওভুলেশনের কারণ হলে সবসময় বলতাম একটা হচ্ছে এলএইচ সার্চ, আর যদি তার আগে বলতো যে 13 ডেতে সব থেকে বেশি পরিমাণে হয় ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ, তাহলে ওভুলেশনের জন্য হতো দায়ী একটা এলএইচ একটা ইস্ট্রোজেন। কিন্তু আমাদের বলেছে রজস্রাবে মানে কি, যে টাইমটা ব্লিডিং ফেজ মেনস্ট্রুয়েশনের কি হচ্ছে, রজস্রাব হচ্ছে মানে কি ব্লিডিং ফেজটার কথা আমাদের জানতে চেয়েছে, খুব ভালোভাবে এই কোশ্চেনটাকে পড়বে। রজস্রাব মানে পুরো মেনস্ট্রুয়েশন সাইকেলের কথা বলেনি, শুধুমাত্র ব্লিডিং ফেজটার কথা বলতে চেয়েছে। যদি ওভুলেশনের বলতো তাহলে এই দুটো মনে রাখবে, আর যদি বলে ব্লিডিং ফেজ বা যে টাইমটাতে আমাদের কি হচ্ছে মেনস্ট্রুয়েশন হচ্ছে, সেই টাইমটাতে কি হয় যে প্রজেস্টেরন হরমোনটার ক্ষরণটা হ্রাস পেয়ে যায়। কারণ লাস্টের দিকে কি দেখবো আমরা, লাস্টের দিকে যদি দেখি মেনস্ট্রুয়েশন সাইকেলের একদম শেষের দিকে, তখন কি হচ্ছে যে কর্পাস লিউটিয়ামটা আর প্রেজেন্ট থাকছে না, কর্পাস লিউটিয়ামটা কর্পাস অ্যালাটাতে পরিণত হয়ে যায়। তাহলে লিউটিয়াল ফেজের একদম লাস্টে কি আসছে, লিউটিয়াল ফেজ তারপরে ব্লিডিং ফেজ। তাহলে লিউটিয়াল ফেজে হাই ছিল প্রজেস্টেরন, লিউটিয়াল ফেজের লাস্টের দিকে যখন কর্পাস লিউটিয়ামটা কর্পাস অ্যালাটায় পরিণত হয়ে গেল, তাহলে সে আর কি করছে না, আর প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করবে না। তখনই কি হচ্ছে প্রজেস্টেরন হরমোনটা হ্রাস পাবে, লিউটিয়াল ফেজ শেষ হবে, তারপরে কি আসবে ব্লিডিং ফেজ। তাহলে রজস্রাব শুরু হওয়ার কারণ বা ব্লিডিং ফেজ আসছে কার জন্য, সবসময় মনে রাখতে হবে কি প্রজেস্টেরন হরমোনকে যখনই ক্ষরণটা হ্রাস পেয়ে যাবে লিউটিয়াল ফেজের লাস্টের দিকে, তারপরে কি শুরু হবে ব্লিডিং ফেজ। তাহলে এখানের এই কনসেপ্ট গুলো একসাথে কিন্তু মনে রাখবে। নেক্সট কি বলছে, তাহলে এই বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও, এই ধরনের কোশ্চেন গুলো এখন পরীক্ষাতে খুব আসছে। তাহলে এই ধরনের যে ম্যাচিং কোশ্চেন গুলো কিন্তু দেখে রাখবে সবাই। তাহলে প্রত্যেকটা এটা ইজি আছে, এখানের মধ্যে আমাদের বিভিন্ন হরমোন আর তাদের কি ফাংশন সেটা জানতে চেয়েছি। তাহলে এফএসএইচ এর আমরা কি কাজ জানি, এফএসএইচ এর কাজ হচ্ছে সেটা ফলিক্যালস এর উপর কাজ করে, নামটাই হচ্ছে কি ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন, মানে প্রাইমারি ফলিক্যাল থেকে সেকেন্ডারি টার্সিয়ারি গ্রাফিয়ান ফলিক্যাল যে তৈরি করছে, যে গ্রাফিয়ান ফলিক্যালের পরিণতি ঘটানো থেকে কাজে লাগছে এফএসএইচ হরমোন। হলো এলএইচ হরমোন, এলএইচ কি করে, এলএইচ সবসময় হচ্ছে যে বিভিন্ন যে কর্পাস লিউটিয়াম গঠন করাতে কাজে লাগছে। কারণ কি, এলএইচ হরমোনটাই কি করে ওভুলেশন ঘটায়। তাহলে ওভুলেশন হওয়া মানে কি গ্রাফিয়ান ফলিক্যাল রাপচার হয়ে কর্পাস লিউটিয়াম তৈরি করবে, তাহলে সেই কর্পাস লিউটিয়াম তৈরি করার কাজ হচ্ছে কার, এলএইচ হরমোনের। আর কি হচ্ছে প্রজেস্টেরন হরমোন, প্রজেস্টেরন হরমোন কি করবে, প্রজেস্টেরন হরমোন সবসময় হচ্ছে কি যে রোপণের উদ্দেশ্যে জরায়ুর এন্ডোমেট্রিয়াম লেয়ারকে প্রস্তুত করে। তাহলে হরমোন প্রজেস্টেরন হরমোনের কাজই কি হচ্ছে গর্ভাবস্থাকে মেনটেন করা। তাহলে গর্ভাবস্থাকে মেনটেন করতে গেলে তাকে কি করতে হবে, যে ইমপ্লান্টেশনের জন্য প্রয়োজনীয় যে এনভায়রনমেন্টটা, এন্ডোমেট্রিয়াল এনভায়রনমেন্টটাকে প্রস্তুত করবে প্রজেস্টেরন হরমোনটা। আর ইস্ট্রোজেন আমরা জানি নরমালি যে ফিমেল বডিতে একদম পিউবার্টি থেকে শুরু করে মেনোপজ পর্যন্ত যে সব থেকে বেশি পরিমাণে কাজ কার ইস্ট্রোজেন হরমোনের। যত সমস্ত সেকেন্ডারি আমাদের সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক সেগুলোকে প্রকাশ ঘটাবে কে, ইস্ট্রোজেন হরমোন। তাহলে অপশন এখানের মধ্যে কোনটা হচ্ছে, এ এর হচ্ছে 5, তাহলে এর 5, বি এর হচ্ছে এর 5, বি এর 4, এর 5, বি এর 4, সি এর 1, আর হচ্ছে কি ডি এর 2, এটাই হচ্ছে অপশন এ। আর বাকি এখানে আরেকটা অপশন যেটা আমাদের 3 এরটা বেঁচে গেল, সেটা কি বলতে চাইছে, জরায়ুর প্রাচীরের সংকোচন, এটা কোন হরমোন করবে, আগের দিনেই বলেছিলাম কি অক্সিটোসিন রিফ্লেক্সের জন্য অক্সিটোসিন হরমোনটা এই জরায়ু গ্রাতের বা জরায়ুর যে প্রাচীর মায়োমেট্রিয়াম লেয়ারটা কন্ট্রাকশনে হেল্প করে। নেক্সট কি বলছে, যে প্রদত্তগুলির মধ্যে কোনটি রজত চক্র সম্পর্কিত একটি সঠিক বিবৃতি। তাহলে রজত চক্র সম্পর্কিত বা মেনস্ট্রুয়েশন রিলেটেড কোনটা একটা আমাদের সঠিক বিবৃতি জানতে চেয়েছে। তাহলে এটার অ্যান্সার সবাই পড়ো আগে। এখানে মধ্যে অপশন গুলো কি বলছে, যে এলএইচ গ্রাফিয়ান ফলিকলকে বিনষ্ট করে উদ্দীপিত করে, বিনষ্ট হতে উদ্দীপিত করে, এটা তো সঠিক ঠিকই আছে। ক্রমবর্ধমান দশার পলিফারেটিভ ফেজের বৈশিষ্ট্য হলো প্রজেস্টেরনের উৎপাদন বৃদ্ধি, এটা ভুল আছে। এটা কখন হবে, লিউটিয়াল ফেজ, আফটার ওভুলেশন লিউটিয়াল ফেজে প্রজেস্টেরন বাড়বে, তাহলে এটা ভুল আছে। পিত্ত গ্রন্থি অনেক পরিমাণে ইস্ট্রোজেন ক্ষরণ করে, এটাও ভুল আছে। আগের দিনেই বলেছিলাম একটা কোশ্চেনে ছিল কি, যে ইস্ট্রোজেন
ক্ষরণ করে কিন্তু সেটা মিনিমাল অ্যামাউন্টে, হাই অ্যামাউন্টে কি প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করে, তাহলে এটাও ভুল আছে। আর ক্ষরণ দশায় এলএইচ এফএসএইচ উভয় শীর্ষ মাত্রা থাকে, এটাও ভুল আছে। ক্ষরণ দশা মানে কি ব্লিডিং ফেজ, ব্লিডিং ফেজে এলএইচ এফএসএইচ দুটোই হচ্ছে কি কম থাকে। আর যখন এলএইচ এফএসএইচ শীর্ষ মাত্রা থাকে মানে তখন কি সেটা ওভুলেশন ফেজ, মিড সাইকেলে যখন ওভুলেশন হচ্ছে তখন এলএইচ এফএসএইচ দুটো বেড়ে থাকে। আর ব্লিডিং ফেজ বা ক্ষরণ দশায় দুটোই কি থাকে কম থাকে। অপশন এই আমাদের কারেক্ট হচ্ছে। তাহলে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমাদের অপশন গুলো ভালো করে প্রত্যেকটা পড়ে নিতে হবে, যাতে যে এই ধরনের কোনটা বেড়ে থাকছে কোনটা কমে থাকছে, বা সব থেকে যেটা ডিফিকাল্ট হয় কি ভুল হয় যে জায়গাগুলোতে, যে ক্ষরণ করে করে না এরকম ভাবে আমরা কি মিস করে যাই, লাস্ট না এই টার্মটাকে মিস করে দেয়। তার জন্য কি হচ্ছে খুব ভালোভাবে কনসেন্ট্রেশন দিয়ে আগে অপশন গুলোকে পড়ে নিতে হবে। আশা করছি তোমাদের সবার প্রিপারেশন খুব ভালো চলছে, খুব সামনেই কিন্তু তোমাদের এক্সাম, আর একদম পড়াশোনাতে অবহেলা করার মতো জায়গা নেই। সবাই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ প্র্যাকটিস করো, এতদিন যা প্র্যাকটিস করানো হয়েছে, যে নোট বানিয়ে রেখেছো সেগুলোকে বারবার রিভাইজ করো, সেখান থেকে দেখবে কোশ্চেন আসবে। নতুন বেশি জিনিস পড়াচ্ছে, যেগুলো পড়েছো, যেগুলো অলরেডি তোমাদের কনসেপ্ট গুলো তৈরি আছে সেগুলোকে বারবার রিভাইজ করো, তাহলে দেখবে অ্যান্সার গুলো পরীক্ষার হলে খুব ইজিলি অ্যাটেম্প্ট করতে পারছো। তাহলে চলো, বায়োলজির ক্ষেত্রে আশা করছি তোমাদের কোনো অসুবিধা থাকবে না, প্রত্যেকটা চ্যাপ্টারের ধরে ধরে এমসিকিউ প্র্যাকটিস করানো হয়েছে, আর এখনো আরো করানো হবে তোমাদের এক্সামের আগে পর্যন্ত ম্যারাথন ক্লাস। কোনোভাবে তোমাদের প্রিপারেশনে কোনো আমরা যে ঘাটতি থাকবে না, সবাই নিজেরা যদি মন দিয়ে প্রত্যেকটা ক্লাস করো দেখবে পরীক্ষার হলে গিয়ে নিজেরা বুঝতে পারবে যে কতটা হেল্পফুল হয়েছে। চলো তাহলে 65 কোশ্চেনটার অ্যান্সার দেখে নিই কি বলছে আমাদের, যে নিষেকের কততম দিনে ভ্রূণটি কোন দশায় কোন হরমোনের প্রভাবে জরায়ু গাত্রের কোন স্তরে রোপিত হয়। তাহলে অলরেডি আমরা সবার আগে এই চারেরটা করবো। চারেরটা কি জরায়ু গাত্রের একদম ভেতরের লেয়ার কোথায় রোপিত হয়, এন্ডোমেট্রিয়াম লেয়ারে গিয়ে রোপিত হয়। তাহলে চারটা সবার আগে এন্ডোমেট্রিয়াম হবে, এখানে আছে এন্ডোমেট্রিয়াম, এখানে আছে, দুটোকে আগেই বাদ দিয়ে হলো। এরপরে কি বলতে চাইছে, কোন হরমোনের প্রভাবে হয়, তাহলে কোন হরমোন প্রভাবে, আর হচ্ছে কি নিষেক হওয়ার পর মোটামুটি কি হয়, যখন আমাদের মরুলার পরে ব্লাস্টুলার সেল স্টেজ, সেটা হচ্ছে কি 10 to 12 days এর মধ্যে। অলরেডি আমরা আগের দিনে বলেছিলাম কি কনসেপ্ট গুলোকে একটুখানি কোরিলেট করো, যে কি 10 to 12 days এর মধ্যেই আমরা ইউরিনের মধ্যে যে এইচসিজি হরমোন পেয়ে থাকি। তাহলে ইউরিনের মধ্যে যখন এইচসিজি হরমোন পাবো তার মানে কি এই স্টেজে 10 থেকে 12 দিনের মধ্যে কি হয়ে গেছে, ব্লাস্টুলার সেল স্টেজ চলে এসছে। ব্লাস্টুলার সেল স্টেজ আসা মানে কি সেখানে ট্রোফোব্লাস্ট লেয়ার তৈরি হয়ে গেছে, সেই ট্রোফোব্লাস্ট লেয়ারই কি করে এইচসিজি হরমোনকে ক্ষরণ করায়, প্রথম দিকে একদম বলেছিলাম। তাহলে ব্লাস্টুলার সেল স্টেজ বা ব্লাস্টোসিস্ট গঠন হয়ে গেছে কতর মধ্যে, এই 10 to 12 days এর মধ্যে। তাহলে এখানে কি আছে 12 days বলেছে, 12 বা 14 days, তাহলে 12 days-ই হবে। আর কি হচ্ছে কোন দশায় রোপিত হয়, কখনোই সেটা জাইগোট দশায় হবে না, সেটা কি হচ্ছে ব্লাস্টুলা দশায়, বা যে স্ট্রাকচারটাকে আমরা কি বলি ব্লাস্টোসিস গঠন হলো। আর এখানে মধ্যে এই যে যখন আমাদের জরায়ু গাত্র সেটা ইমপ্লান্টেশন হচ্ছে, দুটো হরমোন কাজ করে। এক হচ্ছে আমাদের প্রজেস্টেরনের কাজ প্রথম থেকেই ছিল, ওখানকার এনভায়রনমেন্ট তৈরি করছে জরায়ু গাত্র রোপণের জন্য। আর একটা হরমোন কাজে লাগে যেটা হচ্ছে কি বিটা ইস্ট্রাডায়ল, এটা হচ্ছে কি আর কিছুই না ইস্ট্রোজেনেরই একটা ফর্ম বলতে পারি, ইস্ট্রোজেনেরই একটা আলাদা স্ট্রাকচার। এই বিটা ইস্ট্রাডায়ল যে হরমোনটা আছে সে কি করবে, এই ইমপ্লান্টেশন প্রসেসটাকে পুরোপুরি কন্ট্রোল করে। তাহলে এই কোশ্চেনটা মনে রাখবে আশা করছি। এই ধরনের যে কোশ্চেন গুলো ব্লাস্টুলার সেল স্টেজ হয় কত 10 to 12 days এর মধ্যে, আর যদি বলতো মরুলা সেল স্টেজ কত দিনের মধ্যে হয়, মরুলা মনে রাখবে মোটামুটি 7 to 10 days পর্যন্ত হয়। যদি আফটার ফার্টিলাইজেশন যখন ওই যে 32 সেল স্টেজ পর্যন্ত যাচ্ছে সেটা কত 7 to 10 days এর মধ্যে, তারপরেই কি হচ্ছে এই 10 to 12 days এ গিয়ে সেটা ব্লাস্টুলা দশায় চলে যায়, সেটা ব্লাস্টোসিস্ট ফর্ম করে দেয়। নেক্সট কি বলছে, যে রজতচক্রের 14তম দিনে পরিণত ডিম্বথলি বিদীর্ণ হয়ে গৌণ উসাইটটি নির্গত হয়। এটা ঠিক আছে, এটা কি ওভুলেশন কে বোঝাতে চেয়েছে, তাহলে এই বিবৃতিটি সঠিক। এই বলেছে কি বিতে, কারণ এই পর্যায়ে এলএইচ এর ক্ষরণ বৃদ্ধি পায় এবং এফএসএইচ এর ক্ষরণ হ্রাস পায়।
তাহলে কি বলেছে, এটা কিন্তু আমাদের এটাও সঠিক হবে। কারণ কি, ক্ষরণ হ্রাস পায় বলতে কি বোঝাতে চাইছে, যে রিলেটিভলি এলএইচ এর তুলনায় এফএসএইচ টা কম থাকে, দুটোরই পরিমাণটা থাকে, কিন্তু এফএসএইচ এর গ্রাফটা যদি আমরা দেখি কিরকম হয়, যে ফলিকিউলার ফেজে সেটা বেশি বাড়ছিল, মানে কি ওভুলেশনের আগে কি ছিল, ফলিকিউলার ফেজ, ফলিকিউলার ফেজে এফএসএইচ টা বেশি এফেক্ট মানে বেশি কাজ করছিল, বা সেটা লেভেলটা বেশি ছিল, দিয়ে সেটা তুলনামূলকভাবে ওভুলেশনে কিছুটা কমছে, দিয়ে এফএসএইচ এরও একটা পিক থাকে, দিয়ে আস্তে আস্তে এফএসএইচ টা কমতে থাকে। আর এলএইচ টা তুলনামূলকভাবে যখন প্রলিফারেটিভ ফেজে এতটা কম থাকে, দিয়ে ওভুলেশনের টাইমে গিয়ে ওটা পিক থাকে, আবার এলএইচ টাও কি হচ্ছে লিউটিয়াল ফেজে কমতে থাকে, এরকম থাকে। তাহলে তুলনামূলকভাবে যদি এলএইচ এর ক্ষরণের তুলনায় কি হচ্ছে, রিলেটিভলি এফএসএইচ এর ক্ষরণটা হ্রাস পায়। কারণ কি পলিফারেটিভ, তার আগের ফেজটা ছিল কি আমাদের ফলিকিউলার ফেজ, ফলিকিউলার ফেজে এফএসএইচ তুলনামূলকভাবে হায়ার ছিল, সেখান থেকে ওভুলেশন পিরিয়ডে কিছুটা হলেও এফএসএইচ এর ক্ষরণটা কম হয়। তাহলে দুটোই কি হবে, সঠিক হবে, এবং দুটোই, যে এলএইচ এর ক্ষরণ বৃদ্ধি পাওয়ার জন্যই কি হয়, আমাদের ওভুলেশন হয়। তাহলে দুটোই হচ্ছে সঠিক, এবং রিজন এবং অ্যাসারশন দুটোই হচ্ছে কি তার যে কারেক্ট এক্সপ্লেনেশন দিচ্ছে। এটা হলো নেক্সট হচ্ছে 67 এর কোশ্চেন করবো আমরা। কি বলছে, ডিম্বাণুর উপরিতলে অবস্থিত যে রাসায়নিক পদার্থ যা হচ্ছে কি শুক্রাণুকে আকৃষ্ট করে তা হলো, তাহলে ডিম্বাণুর ক্ষেত্রে কি থাকবে, ডিম্বাণুর উপরিতলে একটা প্রেজেন্ট থাকছে কেমিক্যাল কম্পোনেন্ট। তাহলে এই যে ডিম্বাণু পর্যন্ত, ডিম্বাণু কি আছে, সেটা আছে কি আমাদের ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, সেই ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত আসতে হবে কাকে, শুক্রাণুকে। সেই শুক্রাণু আছে ধরলাম কোথায়, এখানে আছে। শুক্রাণু কোথায় আছে, সেই জাস্ট হচ্ছে কি ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে প্রবেশ করেছে ভ্যাজাইনা দিয়ে, সেই ইউটেরাস হয়ে আলটিমেটলি তাকে ফ্যালোপিয়ান টিউবে যেতে হবে। তাহলে এই যে প্রসেসটা স্পার্মের মুভমেন্ট হবে, সেই মুভমেন্টটা হচ্ছে কি কেমোট্যাকটিক, বা বলতে পারি কি কেমোট্রপিজম হয়, কেমোট্রপিজমের জন্য হয়। তাহলে কেমোট্রপিজম মানে কি, কিছু পার্টিকুলার কেমিক্যাল স্ট্রাকচার থেকে বা রাসায়নিক পদার্থ থাকে, যেগুলো কি করে আকৃষ্ট করে এই শুক্রাণুটা ডিম্বাণু পর্যন্ত পৌঁছাবে, সেই যে কেমিক্যাল স্ট্রাকচার গুলো। সিমিলার হচ্ছে কি, যদি আমরা বলি যে অ্যান্টিজেনের আর অ্যান্টিবডির মিলন হচ্ছে, সেখানেও কি হচ্ছে এই ধরনের বিভিন্ন কেমিক্যাল কম্পোনেন্ট কাজ করে। তাহলে এই কেমিক্যাল কম্পোনেন্টস গুলোর জন্য কি হচ্ছে, স্পার্মটা যে এইখানে যেখানে ডিম্বাণু প্রেজেন্ট আছে, দুদিকে ফ্যালোপিয়ান টিউব আছে, তাহলে স্পার্মটা তো এই দিকেও যেতে পারতো, কেন আলটিমেটলি এই জায়গাতে ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছাবে। এই যে পার্টিকুলার ডিরেকশনে মুভমেন্ট করাবে কে, তার জন্য কিছু কিছু কেমিক্যাল প্রেজেন্ট থাকছে, সেই কেমিক্যাল গুলো যেটা সেকেন্ডারি উসাইড বা ওভামের ডিম্বাণুর যে উপরিতলে থাকবে, তাকে বলবো কি ফার্টিলাইজিন, তাকে বলবো কি ফার্টিলাইজিন। আর যেটা শুক্রাণুর উপরিতলে থাকবে বা শুক্রাণু স্ট্রাকচারে থাকবে, সেটা হচ্ছে কি অ্যান্টি ফার্টিলাইজিন। তাহলে ফার্টিলাইজিন অ্যান্টি ফার্টিলাইজিন রিয়াকশন হবে, এবং আলটিমেটলি কি হবে, এই যে স্পার্মটা কি হবে, ফ্যালোপিয়ান টিউবের ওভাম পর্যন্ত পৌঁছাতে পারবে। সবসময় মনে রাখতে হবে কি, ওভামে থাকে ফার্টিলাইজিন আর স্পার্মে থাকে কি অ্যান্টি ফার্টিলাইজিন, এটা কিন্তু ভুল করবে না। তাই ইম্পর্টেন্ট, ফার্টিলাইজিন থাকে ওভামের ক্ষেত্রে, আর অ্যান্টি ফার্টিলাইজিন ফার্টিলাইজিন রিয়াকশন হবে, তবেই কি করছে স্পার্মটা ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে পারবে। নেক্সট কি বলছে, যে ডিম্বাণু এবং শুক্রাণুর যে ক্রোমোসোমের মিলিত হওয়াকে কি বলা হয়। ডিম্বাণু এবং শুক্রাণু যখনই মিলিত হচ্ছে কি দুটো ডিফারেন্ট স্ট্রাকচার, তার জন্য কি বলা হবে, দুটো যদি আমরা বলি স্ট্রাকচারালি দেখতে গেলে দুটো স্ট্রাকচার পুরোপুরি আলাদা, তাদের যে ডিম্বাণু আর শুক্রাণুর যে কেমিক্যাল বা সরি যদি ক্রোমোসোমাল স্ট্রাকচার বলি, সেখানেও আলাদা। ডিম্বাণুটা সবসময় হচ্ছে কি 24+X, শুক্রাণু হতে পারে 22+X, আর শুক্রাণু সবসময় হতে পারে কি 22+X বা 22+Y, যে কোনো কিছু হতে পারে। স্ট্রাকচারের দিক থেকেও দুটো পুরোপুরি ডিফারেন্ট। একটা হচ্ছে কি ডিম্বাণুটা তুলনামূলকভাবে সাইজে কি থাকছে, বড় থাকছে, শুক্রাণুটা হচ্ছে কি মুভেবল বা সচল থাকছে। তাহলে বিভিন্ন ধরনের কোনো না কোনো তাদের ডিফারেন্স আছে, সেই ডিফারেন্ট ক্রোমোসোমের মিলিত হওয়ার ঘটনাকে কি বলবো আমরা, অ্যাম্ফিমিক্সিস। অ্যাম্ফি মানে কি, এই অ্যাম্ফিবিয়ান্স মানে কি যারা উভচর, মানে দুটো জায়গাতে দুটো আলাদা আলাদা ডিফারেন্ট কি আমরা ডিনোট করি কার মাধ্যমে, অ্যাম্ফি টার্মটার মাধ্যমে। তাহলে অ্যাম্ফিমিক্সিস দুটো ডিফারেন্ট স্ট্রাকচারের যখন মিলন হবে, তাকে বলবো কি
অ্যাম্ফিমিক্সিস। নেক্সট কি বলছে, ডিম্বাণুর যে স্থানে শুক্রাণু যুক্ত হয় তাকে কি বলা হয়? ডিম্বাণু যে স্থানে যুক্ত হবে তাকে কি বলা হয়? তাহলে ডিম্বাণুর যদি একটা স্ট্রাকচার বলি, ডিম্বাণুর মধ্যে কি থাকবে? নিউক্লিয়াস থাকবে, তার হচ্ছে কি বিভিন্ন অংশ থাকছে, বাইরে থাকছে জোনা প্যালিউসিটা, আর এই যে ডিম্বাণু স্ট্রাকচার যেটা, সেটার মেনলি দুটো পোল থাকে, একটা ভেজিটাল পোল, একটা অ্যানিম্যাল পোল। এই সবসময় শুক্রাণুটা যুক্ত হবে কি, শুক্রাণু যেখানে এসে ডিম্বাণুর নিউক্লিয়াসের সাথে মিলিত হবে, সেই পোলটাকে আমরা কি বলি? অ্যানিম্যাল পোল। অ্যানিম্যাল পোল বলা হয় সেটাকে, যেখানে শুক্রাণু মিলিত হবে সেটা অ্যানিম্যাল পোল। আর যেটা হচ্ছে কি, যে অংশটাতে শুক্রাণু মানে নিউক্লিয়াসটা বা ডিম্বাণুর নিউক্লিয়াস যেখানে প্রেজেন্ট থাকছে সেটাকে বলতে পারি কি আমরা? অ্যানিম্যাল পোল। আর যে জায়গাটা শুধুমাত্র সাইটোপ্লাজম থাকছে, আদার সেল অর্গানে থাকছে, সেগুলো হচ্ছে কি ভেজিটাল পোল। তাহলে এটা হলো। নেক্সট কি বলছে, ভ্রূণের রোপণে সাহায্য করে কোন হরমোন? তাহলে ভ্রূণের রোপণে একটা হরমোন আমরা কি দেখলাম? প্রজেস্টেরন। আরেকটা হরমোন কি বললাম? বিটা ইস্ট্রাডায়ল। এই বিটা ইস্ট্রাডায়লটাও আলটিমেটলি কি বললাম? সেটা ইস্ট্রোজেন। তার মানে কি, প্রজেস্টেরন, ইস্ট্রোজেন এই দুটো হরমোনই কি আমাদের ভ্রূণের রোপণ বা ইমপ্লান্টেশন প্রসেসের ক্ষেত্রে জরুরি। অপশন কি হলো? 70-এর বি। নেক্সট কি বলছে, মরুলার কোষপুঞ্জ পুনর্বিন্যস্ত হয়ে যে 32 থেকে 64 কোষযুক্ত যে ভ্রূণ দশাটা তৈরি হয় তাকে কি বলা হয়? তাহলে কি হচ্ছে, মরুলার পরের যে সেল স্টেজটা আসছে, যেটা স্ট্রাকচার অলরেডি আগের দিন আমরা একবার আলোচনা করেছিলাম, সেখানে সেল স্টেজটাতে কটা থাকছে? মোটামুটি 32-এর পর থেকে 64টা আবার ডিভাইড হবে। এই যে 64 সেল যে স্টেজটা থাকছে তাকে আমরা কি বলি? ব্লাস্টুলা স্টেজ। এই ব্লাস্টুলাতে কি ছিল? বাইরের দিকে একটা পেরিফেরি বরাবর একটা সেল লেয়ার ছিল, ট্রোফোপ্লাস্টিক লেয়ার। এই ট্রোফোপ্লাস্ট আবার পরে গিয়ে আবার ডিভিশন করে বিভিন্ন ধরনের সাইটোট্রোফোপ্লাস্ট, সিনসিটিওট্রোফোপ্লাস্ট এগুলো তৈরি করে। আর মাঝখানে একটা সেলের একগুচ্ছ এরকম সেল থাকে, যেটাকে বলা হয় কি? ইনার সেল মাস, শর্টে আইসিএম লেখা হয়। সেই ইনার সেল মাসটাই পরবর্তীতে কি হয়? এমব্রায়ো বা ভ্রূণ তৈরির কাজে লাগে। এই ভ্রূণ তৈরির কাজে কে লাগছে? ইনার সেল মাসটা। আর ট্রোফোপ্লাস্টটা কি বলেছিলাম আমরা? অমরা গঠনে বা প্লাজেন্টা গঠনে কিন্তু ট্রোফোপ্লাস্টিক লেয়ারটা কাজ আছে। তাহলে সবসময় মনে রাখতে হবে যে ব্লাস্টুলা সেল স্টেজে গিয়ে সেটা এন্ডোমেট্রিয়ামে ভ্রূণটা রোপিত হলো, ট্রোফোপ্লাস্টটা কি কাজ শুরু করবে? প্লাজেন্টা গঠনের কাজ শুরু করবে। আর ইনার সেল মাসটা কি করছে? এমব্রায়ো বা ভ্রূণ গঠনের কাজ তৈরি করে। এই যে ভ্রূণ দশাটা তাহলে কি হবে? ব্লাস্টুলা। এর পরবর্তী ধাপে আবার গিয়ে দেখবো কি, ব্লাস্টুলার পরে যখন গ্যাস্টুলা আসবে, এই গ্যাস্টুলা সেল স্টেজে গিয়ে কি করবে? এই যে ইনার সেল মাস যেগুলো এমব্রায়ো তৈরি করছে, এই গ্যাস্ট্রুলার সেল স্টেজে আবার এমব্রায়ো আলটিমেটলি কোথা থেকে হয়? প্রথম প্রিলিমিনারি 3টে সেল লেয়ার থাকে, যেগুলো হচ্ছে কি? একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এই 3টে সেলের লেয়ার গঠন হয় কখন? ব্লাস্টুলার পরে যখন এই ইনার সেল মাস গুলো ফার্দার আবার ডিভাইড এবং ডিফারেন্সিয়েশন তৈরি হচ্ছে, তখনই কি করছে? একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম বলে 3টে আলাদা আলাদা সেল লেয়ার তৈরি করে। এই একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম গুলো কি করবে? এই এমব্রায়োর মধ্যে বা যেটা আমাদের ফিটাস পরবর্তীতে তৈরি হচ্ছে, সেই ফিটাসের মধ্যে বিভিন্ন ধরনের, এই যে আমাদের স্কিন তৈরি হচ্ছে, বিভিন্ন আদার হার্ট থেকে শুরু করে নিউরাল টিউব তৈরি হচ্ছে, বিভিন্ন যত স্ট্রাকচার তৈরি হচ্ছে, কোনোটা কোথা থেকে হবে? একটোডার্ম থেকে তৈরি হবে, যেগুলো হচ্ছে বাইরের পার্ট। মানে কি, স্কিন তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের, যেগুলো আমাদের যে বাইরের স্ট্রাকচার যদি বলতে পারি বডি, সেগুলো তৈরি হবে একটোডার্ম থেকে। মেসোডার্ম থেকে হবে কি? মাসেল তৈরি হবে। তারপর হচ্ছে কি, আমাদের বিভিন্ন যে ব্লাড ভেসেলস তৈরি হচ্ছে সেগুলো। আর এন্ডোডার্ম একদম হচ্ছে কি, আমাদের যে ইনার অর্গান সমস্ত কিছু, হার্ট থেকে শুরু করে বাকি সব নার্ভ, নিউরাল টিউব যেগুলো গঠন হচ্ছে, বিভিন্ন যত সমস্ত আমাদের যে অর্গান গুলো তৈরি হয়, মেনলি কোথা থেকে? এন্ডোডার্ম থেকে। তাহলে এরকম ডিফারেন্সিয়েট যে 3টে সেল লেয়ার, সেগুলোই পরবর্তীতে গিয়ে বিভিন্ন ধরনের অর্গান, টিস্যু, সিস্টেম সমস্ত কিছুকে তৈরি করে। নেক্সট তাহলে কি বলছে 72-এ, আবার আমাদের একটা কি দেখছি আমরা? ম্যাচিং এর কোশ্চেন এসছে। তাহলে এখানে কি বলতে চাইছে? গর্ভকাল বা জেস্টেশনাল পিরিয়ড কাকে বলা যায়? জেস্টেশনাল পিরিয়ড কখন হবে? যে মাতৃ দেহ থেকে যতক্ষণ হচ্ছে কি
ভ্রূণটা বৃদ্ধি পাচ্ছে যখনই যে গর্ভকাল বা জেস্টেশনাল পিরিয়ড কি যে জাইগোট ফর্মেশন হলো, একটা মা যখনই গর্ভধারণ করছে সেই টাইম থেকে, গর্ভধারণ পিরিয়ড থেকে একদম ডেলিভারি পর্যন্ত এই যে পুরো পিরিয়ডটাকে আমরা বলি কি জেস্টেশনাল পিরিয়ড বা গর্ভকাল। তাহলে এই টাইমটা ধরে, পুরো টাইমটা ধরে কি হবে, ভ্রূণের বৃদ্ধি হবে। তাহলে সবসময় জেস্টেশনাল পিরিয়ডের কতদিন লাগে, 40 উইকস ধরা হয়, বা মোটামুটি 37 কমপ্লিটেড উইকস বলা হয়। যদি টার্ম জেস্টেশন হয় তাহলে 37 কমপ্লিটেড উইকস বা 9 মান্থস 10 ডেজ, 9 মান্থস 7 ডেজ এরকম ক্যালকুলেট করা হয় কমপ্লিটেড উইকস। আর বলা হয় যদি কমপ্লিট জেস্টেশনাল কত দিন বলা হয় তাহলে মনে রাখবে কত, 9 মান্থ 7 ডেজ। 9 মান্থ 7 ডেজ হচ্ছে টোটাল আমাদের যে জেস্টেশনাল পিরিয়ড। তাহলে এটা হলো। নেক্সট কি বলছে, প্রসব বা পার্চুরেশন। পার্চুরেশন মানে কি যে ডেলিভারি হচ্ছে বা প্রসব হচ্ছে, একটা বাচ্চা যখন যে গর্ভ থেকে, মাতৃগর্ভ থেকে আউটার ওয়ার্ল্ডে যখন আসছে, সেই মাতৃদেহ থেকে শিশুর নির্গমন বা ডেলিভারিটাকে বলি কি আমরা পার্চুরেশন হলো। নেক্সট কি বলছে, গ্যামেটোজেনেসিস। তাহলে গ্যামেটোজেনেসিস মানে কি, উজেনেসিস স্পার্মাটোজেনেসিস, গ্যামেটের উৎপন্ন হওয়া, যেটা হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হচ্ছে, সেই প্রসেসটা হচ্ছে কি আমাদের গ্যামেটোজেনেসিস প্রসেস। আর একটা হচ্ছে কি রোপণ বা ইমপ্লান্টেশন, সেটা হবে কি রোপণ বা ইমপ্লান্টেশন যখন জরায়ু গাত্রে সেটা রোপিত হচ্ছে বা সংযুক্তি হচ্ছে। তাহলে অপশন কোনটা হলো, প্রথমের একদম আমরা যদি দেখি, এর হচ্ছে কি 5, এর 5, বি এর হচ্ছে কত 4, এর 5 বি এর 4, সি এর হচ্ছে কত 2, এর 5 সি এর, এটা হবে অপশন কি সি, এর 5 বি এর 4, সি এর 2, ডি এর 3 হচ্ছে। অপশন কি হলো আমাদের সি কারেক্ট। নেক্সট কোশ্চেন 73 এর কোশ্চেন কি বলছে, অমরা বা প্লাজেন্টা হলো অন্তঃক্ষরণকারী কলা। এটা ঠিক আছে, কারণ কি রেখেছিলাম আমরা, প্লাজেন্টা থেকেও কিছু কিছু হরমোন ক্ষরণ হয়, আগের ক্লাসে বলেছিলাম এইচসিজি, এইচপিএ, কিছুটা পরিমাণে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এই সমস্ত গুলো কি হচ্ছে আমাদের যে প্লাজেন্টা থেকে নিঃসৃত হচ্ছে। তাহলে প্লাজেন্টা নিঃসৃত হরমোন, হরমোন রিলিজ হচ্ছে মানে কি সেটা একটা আমাদের যে টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করছে। তাহলে এটা ঠিক আছে। নেক্সট কি বলছে যে প্লাজেন্টা হলো ভ্রূণ এবং মাতৃদেহের মধ্যে একটি সংযোগ স্থাপনকারী গঠনগত এবং কার্যগত একক। এটাও কারেক্ট, কারণ কি বলেছিলাম যে ম্যাটারনাল সাইড থেকে যখনই একটা ভ্রূণের মধ্যে কানেকশন তৈরি হবে কার দ্বারা, প্লাজেন্টা, আর প্লাজেন্টা থেকে হচ্ছে কি আম্বিলিক্যাল কর্ড, সেই আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে প্লাজেন্টা আর ভ্রূণ কানেক্ট থাকছে। তাহলে পুরোপুরি ভাবে দুটোই সঠিক। কিন্তু আমরা কি দেখছি যে এটা, এটার কি রিজন হতে পারে যে অমরা একটা অন্তঃক্ষরা গ্রন্থি, তাহলে এটা রিজন হতো কি যে এখান থেকে যদি এখানের মধ্যে থাকতো যে প্লাজেন্টা এই ধরনের হরমোন গুলো ক্ষরণ করে, তার জন্য আমরা তাকে অন্তঃক্ষরা কলা বলছি। কিন্তু দুটো বিবৃতি সঠিক আছে আমরা বলতে পারি, অ্যাসারশন এবং রিজন সঠিক, কিন্তু এটা কারেক্ট এক্সপ্লানেশন কোনোভাবে হতে পারে না। দুটো আলাদা আলাদা পুরোপুরি ইনফরমেশন। এই প্লাজেন্টা যেহেতু সংযোগ রক্ষা করছে বিভিন্ন ধরনের, মায়ের বডি থেকে যে নিউট্রিশনাল সাপ্লাই দিচ্ছে সেটাও কার মাধ্যমে, প্লাজেন্টার মাধ্যমে। তাছাড়াও বিভিন্ন গ্যাসিয়াস এক্সচেঞ্জে যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, ভ্রূণের মধ্যে ব্লাডটা কোথায় যাচ্ছে, মায়ের বডি থেকে যাচ্ছে, সেটাও কার মাধ্যমে, প্লাজেন্টার মাধ্যমে। তাহলে দুটো বিবৃতি আমাদের সঠিক, কিন্তু একটা অপরটার কখনোই ব্যাখ্যা হতে পারছে না। তাহলে অপশন কোনটা হবে, এ হবে, দুটোই সঠিক কিন্তু এটা কখনোই কারেক্ট এক্সপ্লানেশন নয়। নেক্সট কি বলছে, প্রদত্ত কোন হরমোনটি মিল্ক ইজেকশন রিফ্লেক্স বা ফিটাল ইজেকশন রিফ্লেক্স উভয় ক্রিয়ার জন্য দায়ী। তাহলে অলরেডি আগের দিনে বলেছিলাম কি মিল্ক ইজেকশনে যেটা কাজে লাগছিল তার সাথে হচ্ছে কি আমাদের ফিটাল ইজেকশন এট দ্য টাইম অফ ডেলিভারি, যে হরমোনটা কাজে লাগছিল বাচ্চাকে যে মাতৃগর্ভ থেকে ডেলিভারি করানোর জন্য, সেটা হচ্ছিল কি অক্সিটোসিন হরমোনের প্রভাবে অক্সিটোসিন রিফ্লেক্স বলেছিলাম। তাহলে মিল্ক ইজেকশন রিফ্লেক্স মানে কি মিল্ক তৈরি হওয়ার পর সে যে মিল্ক ডাক্ট থেকে সেটা রিলিজ হচ্ছে, সেটাকেই বলছি কি আমরা মিল্ক ইজেকশন রিফ্লেক্স। তাহলে অক্সিটোসিন হরমোনটাকেই বলা। নেক্সট কি বলছে, অক্সিটোসিন অমরাকে যে হরমোন ক্ষরণের মাধ্যমে জরায়ুর অধিক সংকোচন ঘটাতে সহায়তা করে তাকে কি বলা হয়। তাহলে একটা আমরা বললাম কি অলরেডি আমরা এটা জেনে এসেছি, অক্সিটোসিনের কাজ জেনে এসেছি এতদিন পর্যন্ত, যে অক্সিটোসিন
আমাদের জরায়ুর যে মায়োমেট্রিয়াম লেয়ারটা আছে তার সংকোচন করিয়ে বাচ্চার ডেলিভারিতে কাজে লাগে। আর কি হচ্ছে, এই অক্সিটোসিন ছাড়াও আরেকটা যে হরমোন কাজে লাগে ডেলিভারির টাইমে, সে হচ্ছে কি প্রোস্টাগ্ল্যান্ডিন বলে একটা হরমোন থাকে। এই প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনটা কোথা থেকে রিলিজ হবে? প্লাজেন্টা থেকে রিলিজ হবে। তাহলে প্লাজেন্টা থেকে যখন হচ্ছে কি আমাদের যে ডেলিভারি টাইম আসছে, সেই ডেলিভারি টাইমে অক্সিটোসিন হরমোনই কি করছে, এটাকে কন্ট্রোল করছে। অক্সিটোসিন হরমোন গিয়ে কি করবে, প্লাজেন্টাকে স্টিমুলেট করছে যাতে বেশি পরিমাণে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস করে। এই প্রোস্টাগ্ল্যান্ডিনটাও কি হচ্ছে, অক্সিটোসিনের সাথে সাথে কাজ করবে। অক্সিটোসিনও যেমন কন্ট্রাকশনে হেল্প করছে, সেম ভাবে প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনটাও কি করবে, যে জরায়ু মায়োমেট্রিয়ামের বেশি পরিমাণে সংকোচনে ঘটাতে কাজে লাগবে। তাহলে এটা হবে কি প্রোস্টাগ্ল্যান্ডিন। আর উল্টোটা বলেছিলাম কি রিল্যাক্সিন হরমোনটা কি করছিল, যে বিভিন্ন যে আমাদের পেলভিক ডায়ামিটারটাকে বাড়াতে কাজে লাগে, পেলভিক মাসেল গুলোকে রিল্যাক্স করতে কাজে লাগে। নেক্সট কি বলছে, শুক্রাশয়ের বাইরে থেকে ভেতরের দিকে স্তরগুলির নাম হলো কি? তাহলে টেস্টিসের যদি আমরা স্ট্রাকচার দেখি, টেস্টিসের কি থাকে, কিছু কাভারিং থাকে। সেই টেস্টিসের কাভারিং গুলোর মধ্যে কি হচ্ছে, টেস্টিসের কাভারিং গুলো কি বলছে কি তিনটে লেয়ার থাকে। একদম বাইরের দিকে যদি লেয়ার বলি সেটা হবে কি ভ্যাজাইনালিস লেয়ার। কিভাবে মনে রাখবো, আমরা যদি বলি ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের একদম এক্সটার্নাল জেনিটালিয়ার যে বাইরের পার্ট হচ্ছে কি, একদম যদি আমরা ইউটেরাইন ক্যাভিটি থেকে শুরু করি তাহলে একদম বাইরে পাচ্ছি কি ভ্যাজাইনাল ওপেনিং। তাহলে ভ্যাজাইনা থেকে নামটা মনে রাখবো কি, টেস্টিসের বাইরের স্ট্রাকচার, বাইরের যে কাভারিংটা সেটার নাম হয়ে যাবে কি টিউনিকা ভ্যাজাইনালিস। তারপরে মিডিল পার্টটা যেখানে বিভিন্ন ধরনের আমাদের যে ব্লাড ভেসেলস প্রেজেন্ট থাকছে, বিভিন্ন ধরনের মাসেল লেয়ার গুলো, সব থেকে বেশি পরিমাণে ব্লাড সাপ্লাই থাকে ভাস্কুলোসা লেয়ারে, তার জন্য নাম হচ্ছে কি ভাস্কুলোসা। ভাস্কুলার সাপ্লাই, ব্লাড ভেসেলস, তারপর হচ্ছে কি নার্ভ সাপ্লাই, সবগুলো বেশি থাকছে ভাস্কুলার লেয়ার, মানে একদম যেটা ইনার কাভারিং থাকছে সেটা হচ্ছে কি ভাস্কুলোসা। আর মিডিল পার্টটা ভ্যাজাইনালিস, মানে যেটা একদম বাইরের কাভারিং আর ভেতরের কাভারিং, তার মাঝখানে অ্যালবুজিনিয়াটা হচ্ছে কি মেইনলি এখানে মাসেল লেয়ারটা। আর ফাইব্রাস টিস্যু, অ্যালবুজিনিয়াতে কি থাকে, ফাইব্রাস টিস্যুর পরিমাণটা বেশি থাকে, ফাইব্রাস টিস্যু। বাইরেরটা হচ্ছে কি ভ্যাজাইনালিস, মানে এপিথেলিয়াল একটা লেয়ার থাকছে, আর ভেতরে হচ্ছে কি ভাস্কুলোসা লেয়ার, যেখানটা ব্লাড সাপ্লাই বেশি থাকে। তাহলে সবসময় মনে রাখতে হবে, বাইরে থেকে ভেতরের দিকে জানতে চান বা ভেতর থেকে বাইরের দিকে জানতে চান, শুধু হচ্ছে কি যে আমাদের সিকোয়েন্সটা উল্টো হয়ে যাবে, আর কিছু না। নেক্সট কি বলছে, যে শুক্রাশয় পুরুষ দেহের বাইরে স্ক্রোটাম থলির মধ্যে বর্তমান থাকে। এটা আমরা জানি অলরেডি, যে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে যখন বাচ্চাটা মাতৃগর্ভে ছিল তখন অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকতো, আর জন্মের পরে সেটা কোথায় চলে যায়, স্ক্রোটাম স্যাকের মধ্যে। এবং স্ক্রোটাম স্যাকের বলেছে কি উপস্থিতির ফলে শুক্রাশয়ের স্পার্মাটোজেনেসিসের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। এটাও ঠিক আছে, আগের ক্লাসেই বলেছিলাম, এটাও কি 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড লোড থাকে, যে নর্মাল আমাদের বডি টেম্পারেচারের তুলনায় এই যে 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড বিলো টেম্পারেচারের জন্য সেটা এফেক্টিভ হয় ফর স্পার্মাটোজেনেসিস। তাহলে দুটোই কারেক্ট, এবং এটা কারেক্ট এক্সপ্লেনেশন। অপশন কি হবে, এ কারেক্ট হবে। নেক্সট কি বলছে, যে যোনি ছিদ্রের বা ভ্যাজাইনাল ওপেনিং এর যে দুপাশে বার্থোলিন গ্ল্যান্ড কাজ ছিল, বার্থোলিন গ্ল্যান্ডের কাজ কি, এটা অ্যান্সার তোমরা করবে, এটার অ্যান্সার আমি আর দেবো না, এটা অলরেডি আগের ক্লাসে আলোচনা হয়েছে। এটার অ্যান্সার কি, বার্থোলিন গ্ল্যান্ড একমাত্র যে আমাদের ভ্যাজাইনাল ওপেনিং এর বাইরে দুপাশে যদি আমরা বলি কোথায় ছিল, ল্যাবিয়া মাইনর আর একদম ভেতরের দিকে থাকছে, সেটা হচ্ছে কি মিউকাস ক্ষরণ করবে। বিভিন্ন ধরনের যে লুব্রিকেশনের জন্য দায়ী যোনিপদ বা ভেজাইনাল যে ক্যানালকে লুব্রিকেট করে রাখছে, বিভিন্ন ধরনের যে মিউকাস সিক্রেশন করবে, কার দ্বারা, বার্থোলিন গ্ল্যান্ডের দ্বারা। নেক্সট কি বলছে, স্ত্রী জননতন্ত্র সম্পর্কিত নিচের কোন বক্তব্যগুলি সঠিক? তাহলে কোন বক্তব্যগুলি সঠিক, একটা আমরা জানি কি, যে যারা আমরা হিউম্যান বা এই ধরনের যারা প্রাইমেট আছে তাদের ক্ষেত্রে কি থাকে, যে মান্থলি একটা পিরিয়ডিক আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল হয়। আর যারা হচ্ছে নন প্রাইমেট, যদি আমরা বলি কুকুর, বিড়াল, গরু, এই সমস্ত যারা নন প্রাইমেট, মেনলি কুকুর, বিড়াল, এদের ক্ষেত্রে যদি আমরা বলি নন প্রাইমেট যারা, সেই তাদের ক্ষেত্রে কি হবে, একটা ইস্ট্রাস সাইকেল হয়। ইস্ট্রাস সাইকেল মানে কি,
ইস্ট্রাস সাইকেলটা হচ্ছে এভরি 6 মান্থে তাদের মেনস্ট্রুয়েশন হবে, এভরি 6 মান্থ। তাহলে সবসময় মনে রাখতে হবে নন প্রাইমেট ফিমেল যদি হয় তাদের ক্ষেত্রে ইস্ট্রাস সাইকেল হবে, আর প্রাইমেট ফিমেলদের ক্ষেত্রে তাদেরকে কি বলা হচ্ছে মেনস্ট্রুয়েশন পিরিয়ড হয়, বা তাদের ক্ষেত্রে যে প্রত্যেকটা আমাদের রজত চক্র হয়। আর ঋতুর চক্র যেটা ইস্ট্রাস সাইকেল নন প্রাইমেটদের ক্ষেত্রে হবে, আর রজত চক্র হবে কাদের ক্ষেত্রে প্রাইমেটদের ক্ষেত্রে। তাহলে এটা ঠিক আছে, নন প্রাইমেটদের ক্ষেত্রে ইস্ট্রাস সাইকেল বা সেটাকে কি বলা হয় ঋতুর চক্র। যেহেতু 6 মান্থ একটা ইন্টারভেল হচ্ছে, একটা সিজন ওয়াইজ এদের ক্ষেত্রে দেখা যায়। নেক্সট কি বলেছে বয়স সন্ধিকালে প্রথম রজস্রাব আরম্ভ হওয়াকে মেনোপজ বলে, এটা ভুল আছে। মেনোপজ হচ্ছে কি যখন স্টপ হয়ে যায় 45 থেকে 50 ইয়ার্স এজে যখন মেনস্ট্রুয়েশন স্টপ হয়ে যাচ্ছে তাকে বলছি। নেক্সট কি বলছে রজস্রাবের অনুপস্থিতি গর্ভাবস্থাকে নির্দেশ করে, এটা ঠিক আছে, এটাকে আমরা ঠিক ধরতে পারি। কারণ কি যে মেনস্ট্রুয়েশন বন্ধ আছে মানে কি সবসময় সেটা যে প্রেগন্যান্সিকে ইন্ডিকেট করবে তা নয়। প্রেগন্যান্সি বাদ দিয়েও বিভিন্ন ধরনের যদি কারোর টিউমার হয়, বিভিন্ন ধরনের সিস্ট থেকে শুরু করে আরো অনেক ধরনের অ্যাবনর্মাল কন্ডিশন হতে পারে, যে ক্ষেত্রে যে গর্ভাবস্থা বা সরি মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। কিন্তু যদি প্রেগনেন্ট হয় তাহলে মাস্ট কি থাকবে তার যে মেনস্ট্রুয়েশন পিরিয়ড বন্ধ থাকবে, তাহলে এটাকে আমরা কারেক্ট বলতে পারি। নেক্সট কি বলছে রজত চক্র মেনার্কি এবং মেনোপজের মধ্যে বিস্তৃত, এটাও ঠিক আছে। কারণ কি একদম রজত চক্র শুরুই হচ্ছে কোথার থেকে মেনার্কি থেকে, আর শেষ হচ্ছে কোথায় মেনোপজে গিয়ে। তাহলে এটাও কি হবে কারেক্ট। তাহলে কোনটা কোনটা কারেক্ট হচ্ছে 1 3 4, 1 3 4 অপশন কি হচ্ছে ডি। আর এটা মনে রাখবে কি প্রাইমেট যদি হয় যারা হচ্ছে কি প্রাইমেট গ্রুপের মধ্যে আছে, প্রাইমেট ফিমেল যদি হয় তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই রজত চক্র মান্থলি একটা ইন্টারভেল থাকে, রেগুলার ইন্টারভেলে তাদের যে বিভিন্ন ধরনের এই যে জনন সম্পর্কিত পরিবর্তনগুলো দেখতে পাবো। তাহলে নেক্সট আমরা 80 কোশ্চেনটা দেখে নিই, কি বলছে যে এবিপি খরিত হয়। তাহলে এই এবিপি কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। এবিপি মানে হচ্ছে কি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, কিছু স্পেশাল প্রোটিন প্রেজেন্ট থাকছে, যেগুলো কোথায় থাকবে মেনলি তৈরি হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে, যেখানে আমাদের যে স্পার্ম প্রোডাকশনের পুরো প্রক্রিয়াটা হচ্ছে। এই অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন গুলো কি করবে যে লেডিকের আন্তঃকোষ থেকে কি হয় আমাদের অ্যান্ড্রোজেন তৈরি হয়, সেই অ্যান্ড্রোজেনটার সাথে বাইন্ড করছে এবং সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে স্পার্মাটোজেনেসিস হচ্ছে। ওই প্রক্রিয়াতে কে কাজে লাগবে, অবশ্যই সেখানে অ্যান্ড্রোজেনের একটা ফাংশন আছে। অ্যান্ড্রোজেন যাতে ওখানে সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে কাজ করতে পারে, তার জন্য কি হচ্ছে সেই অ্যান্ড্রোজেনকে বাইন্ড করে রাখে কিছু প্রোটিন, যেগুলো তৈরি হয় কোথার থেকে এই সাটলির কোষ থেকে, সেই ধরনের এই প্রোটিন গুলোকে নিঃসৃত হয়। তাহলে অপশন কি হলো আমাদের সি। নেক্সট তাহলে এটাই আবার জানতে চেয়েছে কি আমাদের এবিপির পুরো নাম কি বা ফুল ফর্ম কি। এটা সবসময় কি হবে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। আর যদি বলতো আমাদের অ্যান্টিজেন বাইন্ডিং প্রোটিন, তাহলে সেটা কি হতো অ্যান্টিজেন বাইন্ডিং, অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে কি আমরা সবসময় জানি যে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি মানে সেখানে আলটিমেটলি কোনো না কোনো ইমিউনোগ্লোবিউলিন, ইমিউনোগ্লোবিউলিন স্ট্রাকচার সবসময় কি দিয়ে তৈরি হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে, গ্লোবিউলিন প্রোটিন দিয়ে তৈরি হচ্ছে। তাহলে সবসময় অ্যান্টিজেন বাইন্ডিং প্রোটিন যদি বলে সেটা কি হবে অ্যান্টিবডি। আর এবিপির ফুল ফর্ম তাহলে আমরা জেনে নিলাম এখান থেকে। নেক্সট এটা অলরেডি তোমরা জানো যে রিল্যাক্সিনের কাজ কি, জানতে চেয়েছে কর্পাস লুটিয়াম থেকে যে রিল্যাক্সিন হরমোন ক্ষরণ হয় তার কাজ। তাহলে অক্সিটোসিনের সাথে সাথে কে কাজ করছিল রিল্যাক্সিন হরমোনটা। তাহলে সবসময় এটা বলেছি কি যে এই বিভিন্ন ধরনের যে পেলভিক প্রসারণে বা তার সাথে সাথে হচ্ছে কি আমাদের যে জরায়ু এবং সার্ভিক্সের প্রসারণে হেল্প করছে, যাতে ইজিলি সেটা কি হবে না যে ডেলিভারিতে আমাদের অনেকটা হেল্প করবে। এই ধরনের যে প্রসারণ বা রিল্যাক্সেশনের ফলে জরায়ু এবং সার্ভিক্সটা যত বেশি ওয়াইড হয়ে যাচ্ছে, তার সাথে সাথে পেলভিক ফ্লোর মাসেল গুলোকে পেলভিক যে রিজিয়নটা আছে সেটাকে ওয়াইড করছে, ফলে বাচ্চার ডেলিভারিতে সেটা ইজি হবে। নেক্সট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন গুলো দেখছো সবাই খুব আসছে এখনকার এক্সামে, বিবৃতি অ্যাসারশন রিজন দিয়ে কোশ্চেন। তাহলে এখানে কি বলেছে যে শুক্রাশয়ের সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে যে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া সম্পন্ন হয় এবং সাটলি কোষ থেকে কি বলছে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ। এটার মানে ভুল আছে, সাটলি কোষ থেকে কখনোই টেস্টোস্টেরন তৈরি হয় না, টেস্টোস্টেরন সবসময় কোথা থেকে হয় লেডিক কোষ থেকে। তাহলে এটা অ্যাসারশনটা ভুল আছে।
বাকিগুলো দেখে নিই কি বলছে, যে টেস্টোস্টেরন পুরুষদের বিভিন্ন ধরনের যত সমস্ত যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক গৌণ জনন অঙ্গগুলির বৃদ্ধি এবং পরিণতি এবং বিভিন্ন ধরনের যে গৌণ যৌন লক্ষণগুলোর প্রকাশ ঘটায়, এটা ঠিক আছে। তাহলে পুরুষদের বিভিন্ন ধরনের যে গোপ দাড়ি বেরানো, তারপরে হচ্ছে কি গলার যে স্বরের চেঞ্জ, বিভিন্ন ধরনের আদার্স যত সমস্ত যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক, সবগুলোর জন্য কোন হরমোনটা কাজে লাগছে? এই যে টেস্টোস্টেরন হরমোনটা কাজে লাগছে। তাহলে আমরা এখানে কি দেখছি, অ্যাসারশনটা ভুল কিন্তু আমাদের রিজনটা সঠিক আছে। তাহলে অপশন কোনটা হচ্ছে? অপশন ডি, এ ভুল কিন্তু আর সঠিক। নেক্সট নেক্সট কি বলছে, 84 এ আমাদের যে কতগুলো পর্ব বিবৃতি দিয়ে দিয়েছে এবং কোনগুলি সঠিক সেটা নির্বাচন করতে বলেছে। তাহলে এই ক্ষেত্রে কোশ্চেন গুলো কি হয়, কিছুটা লেন্দি হয়, আমাদের এই ধরনের কোশ্চেন গুলো সলভ করতে টাইম লাগে। কিন্তু দেখবো আমরা নিউ প্যাটার্ন যে এক্সামের ক্যাটাগরি 2 এর কোশ্চেনও যদি দেখো, এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আসছে। তাহলে আমাদের একটা কনসেপ্টের সাথে কতগুলো জিনিস যে ইন্টার রিলেটেড আছে সবকিছু কিন্তু মনে রাখতে হবে। শুধু যদি সেই পার্টিকুলার টপিকটা পড়ে যায়, তার সাথে রিলেট করতে হবে বাকি জিনিসগুলো। অপশন গুলো দেখি তাহলে বুঝতে পারবো। কি এখানে বলছে স্পার্মাটোগোনিয়া এবং স্পার্মাটিড ডিপ্লয়েড প্রকৃতির হয়, এটা কি ভুল হবে? কারণ কি স্পার্মাটোগোনিয়া ডিপ্লয়েড, কিন্তু স্পার্মাটিড কি সবসময় হ্যাপ্লয়েড প্রকৃতির, তাহলে এটা ভুল হলো। নেক্সট কি বলছে, শুক্রাণুর প্রবেশের পর এবং নিষেকের পূর্বে গৌণ পরডিম্বাণু নিউক্লিয়াস থেকে দ্বিতীয় পোলার বডি তৈরি হচ্ছে বা নির্গমন করছে, এটা ঠিক আছে। কারণ এই টাইমে কি হয়, আমাদের মিওসিস 2 ডিভিশন হয়, তাহলে এটা ঠিক হলো। তারপরের অপশন কি বলছে, স্পার্মাটোজেনেসিস এবং সক্রিয় স্পার্ম যে প্রোডাকশন, সেখানে এফএসএইচ এবং টেস্টোস্টেরনের একটা ভূমিকা আছে, এটাও সঠিক হবে। কারণ কি সবসময় জানি আমরা স্পার্মাটোজেনেসিসে অবশ্যই টেস্টোস্টেরন লাগবে। তার সাথে স্পার্মের ম্যাচুরেশনে আরেকটা সেলের কাজ আছে, যে হচ্ছে সাটোলিক। এই সাটোলিক কোষটাকে ডিরেক্টলি স্টিমুলেট করছে কোন হরমোনটা? এফএসএইচ হরমোন। তাহলে এই দুটো হরমোন ডিরেক্টলি আমাদের স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াটাকে কোনো না কোনো ভাবে এফেক্ট করে। নেক্সট কি বলছে, যে ডিম্বাণুতে শুক্রাণুর প্রবেশের ফলে যে পরিবর্তন হয় তা হলো দ্বিতীয় পোলার বডির উৎপাদন। তাহলে এই অপশনটাকেই অন্যভাবে বলেছে, একই জিনিস, তাহলে এটাও কারেক্ট হবে। নেক্সট কি বলছে, যে গ্রাফিয়ান ফলিক্যাল মধ্যস্থ সেকেন্ডারি ওসাইটের যে বাইরের দিকের জোনা প্যালিউসিডার একটা আবরণী থাকে, এটাও সঠিক। কারণ কি আমরা যে গ্রাফিয়ান ফলিকলের পিকচারটা দেখলাম, সেখানে কি ছিল, সেকেন্ডারি ওসাইটের বাইরের দিকে একটা লেয়ার থাকে, যেটা হচ্ছে কি জোনা প্যালিউসিডা লেয়ার। তাহলে এখানে আমাদের কোনটা কোনটা হচ্ছে, 2, 3, 4, 5 সবগুলোই সঠিক অপশন, তাহলে ডি। তাহলে যেটা বলছিলাম, যে বিভিন্ন চ্যাপ্টারকে কি করে কোরিলেট করে পড়বে, এখন এক্সাম সামনে চলে এসছে, তাহলে অলরেডি সবার প্রিপারেশন মোটামুটি হয়ে আছে। এখন তোমাদের কাজ হচ্ছে কি, যে চ্যাপ্টারই পড়ছো, যেমন এই চ্যাপ্টারটার সাথে কি আমরা যখনই কোশ্চেন গুলো সলভ করতে যাচ্ছি, তার সাথে সাথে আমাদের কি আসছে, যে হরমোনের যে চ্যাপ্টারটা আছে সেখানের সাথে কিছু কিছু রিলেট করতে পারছি। কিছু হচ্ছে আমাদের যে জননের চ্যাপ্টারটা আছে, বেসিক যে চ্যাপ্টারটা রিপ্রোডাকশনের, সেখানের সাথে লিঙ্ক পাচ্ছি। আবার কি দেখছি, বিভিন্ন যে সেল ডিভিশনের সাথে কিছুটা লিঙ্ক আছে, মাইটোসিস, মিয়োসিস, এই সমস্ত গুলো। তাহলে সেগুলো কি করব, একসাথে যখন আমরা একটা এমসিকিউ সলভ করছি, যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে, অবশ্যই সেই চ্যাপ্টারটাও গিয়ে আমরা সেই পার্টিকুলার টপিকটাকে ওখান থেকে ক্লিয়ার করে নেব। তাহলে এই স্ট্র্যাটেজি যদি ফলো করো না, দেখবে খুব কম টাইমের মধ্যে পুরো জিনিসগুলোকে রিভাইজ করে নিতে পার। তাহলে চলো আগে আমরা পরপর কোশ্চেন গুলো দেখি। নেক্সট 85 এর কোশ্চেন কি বলছে, যে প্রাইমারি ওসাইট কোন দশায় আবদ্ধ থাকে, মানে কি কোন জায়গায় গিয়ে সেল ডিভিশনটা ফার্দার স্টপ হয়ে যায় সাময়িক সময়ের জন্য, কিছুটা সময়ের জন্য। সেটা কি হবে, যে ওজেনেসিসের টাইমে মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 দশায়, যেটা মাতৃগর্ভে থাকাকালীন ডিভিশনটা ওই জায়গায় স্টপ হয়ে যায়। তাহলে এটারও পার্টিকুলার কি বললাম, এটা মনে রাখবে। অনেক জায়গায় যদি ঘুরিয়ে কোশ্চেন দেয়, এটা বলবে কি, যে ডিপ্লোটিন উপদশায়, প্রোফেজ 1 এরও পার্টিকুলার ডিপ্লোটিন উপদশার পর সেলটা আর ফার্দার ডিভাইড করতে পারে না, ওখানে ডিভিশনটা স্টপ হয়ে যায়। হলো। নেক্সট কোশ্চেন কি বলছে, যে জেপি3 প্রোটিন কোথায় পাওয়া যায়? জেপি3 প্রোটিন গুলো হচ্ছে, যেমন আমরা একটা দেখলাম এবিপি প্রোটিন, আরেকটা হচ্ছে কি স্পেশাল প্রোটিন, যেগুলো হচ্ছে জেপি3 প্রোটিন। এটা মেইনলি আমাদের যে সেকেন্ডারি ওসাইটের বাইরে জোনা প্যালিউসিডা লেয়ার আছে, সেখানে প্রেজেন্ট থাকবে।
আরেকটা জিনিস মনে রাখবে কি, জেপি3 প্রোটিন গুলো সবসময় কি হচ্ছে, গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন একটা কনজুগেটেড প্রোটিন, যেখানের মধ্যে কি থাকবে, গ্লুকোজ কম্পোনেন্ট কিছুটা থাকছে, সেটা হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন। স্পেশালাইজড এই প্রোটিন গুলো জোনা প্যালিউসিডাতে থাকে। এবং এর ফাংশন কি, ফাংশনটাও সাথে একটুখানি মনে রাখবে কি, জেপি3 প্রোটিন গুলো মেনলি কি করে, এই যে ট্রিগার করে বা স্টিমুলেট করে কাকে, যাতে অ্যাক্রোসোম বিক্রিয়াটা হয়, যাতে স্পার্ম পেনিট্রেট করতে পারে থ্রু সেকেন্ডারি ওসাইডের ভেতরে প্রবেশ করতে পারে। তার জন্য কি, যে অ্যাক্রোসোম রিঅ্যাকশন হতে হবে, সেই অ্যাক্রোসোম রিঅ্যাকশনটাকে কি করে, ট্রিগার করে এই যে বি3 প্রোটিন গুলো। তার সাথে সাথে কি করে, যে জোনা প্যালিউসিডা লেয়ারের মধ্যে বিভিন্ন ধরনের যে স্পার্ম গুলোকে অ্যাটাচমেন্টে হেল্প করে, অ্যাটাচমেন্ট অফ স্পার্ম, attachment of sperm with Zona pellucida layer, with বা বলতে পারি with secondary oocyte। এই দুটো ফাংশন মেনলি মনে রাখবে। নেক্সট কি বলছে, যে সেকেন্ডারি oocyteর করোনা রেডিয়াটা স্তরে অবস্থিত অ্যাসিডটির নাম কি। তাহলে এটা তোমরা সবাই পারবে, আগের দিনই বলেছিলাম যে দুটো পরপর যে করোনা রেডিয়াটা সেলের মধ্যে লিঙ্ক করছে, যে কানেকশন তৈরি করছে, সেই প্রোটিন সেই যে অ্যাসিডটা, সেটা হচ্ছে কি হায়ালুরনিক অ্যাসিড। এই হায়ালুরনিক অ্যাসিডের যে বন্ড গুলোকে ভাঙার জন্যই আমাদের কোন এনজাইমটা লাগে, হায়ালুরনিডেজ। তাহলে এটা সবসময় মনে রাখবে, করোনা রেডিয়াটা লেয়ারে যেটা থাকে সেটা হচ্ছে হায়ালুরনিক অ্যাসিড, আর তাকে ভাঙতে যে এনজাইম লাগে সে হচ্ছে কি হায়ালুরনিডেজ। নেক্সট কি বলছে, আমাদের যে গ্রাফিয়ান ফলিকলের অভ্যন্তরীণ গহ্বর এন্ট্রামে উপস্থিত থাকে। তাহলে এটা অলরেডি আমরা একটা কোশ্চেনে আলোচনা করেছি। সবসময় কি থাকে, যে গ্রাফিয়ান ফলিকলের মধ্যে এন্ট্রামটা তৈরি হচ্ছে, সেখানের মধ্যে কিছু লিকার ফলিকিউলি থাকে, যে ফলিকুলার সেলস গুলো কি হচ্ছে, লিকুইডের মধ্যে ওই জায়গাতে ভাসমান থাকে অ্যান্ট্রামের মধ্যে, সেগুলোকে বলি কি লিকার ফলিকুলি। নেক্সট, অ্যান্ড্রোজেন উদ্দীপিত করে ড্যাশকে। কোন প্রক্রিয়াটাকে উদ্দীপিত করে, মানে কি স্টিমুলেট করে বা সেই প্রসেসটাকে কন্ট্রোল করে, কোন প্রক্রিয়া, সেটা হচ্ছে আমাদের যে স্পার্ম প্রোডাকশন বা স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়াকে স্টিমুলেট করে কে, অ্যান্ড্রোজেন হরমোনটা। নেক্সট 90 কোশ্চেন কি বলছে, আমাদের যে ভুল জোড় কোনটি সেটি নির্বাচন কর। তাহলে ভুল জোড় কোনটি হবে, ভুল জোড় এখানের মধ্যে কি বলছে, বাকিগুলো দেখে নিই। যে এক প্রথম শুক্রাণুর মস্তকে উৎসেচক পূর্ণটুপির ন্যায় গঠন, এটা ঠিক আছে। মধ্যখণ্ডক, যেটা বহু সংখ্যক মাইটোকন্ড্রিয়া সমন্বিত, এটাও ঠিক আছে। শুক্রাণুর পুচ্ছ নিষেককালে শুক্রাণু সঞ্চালনে সাহায্য করে, এটাও ঠিক আছে। ভুল কোনটা হবে, তাহলে আমাদের ডিটা হচ্ছে। কি বলেছে, শুধুমাত্র সিমেনের মধ্যে শুধুমাত্র কি স্পার্ম থাকে না, আগের দিনে আমরা একবার আলোচনা করেছিলাম এটা কি, সিমেনের মধ্যে স্পার্ম তো থাকবেই, যেটা ইজাকুলেটরি ডাক্ট থেকে আসছে, তার সাথে অনেকগুলো কি হবে, সেমিনাল ভেসিকলের ফ্লুইড মিশ্রিত হবে, সেমিনাল ভেসিকুলার ফ্লুইড। তার সাথে আসবে কি, যে আমাদের প্রোস্টেট থেকে কিছু সিক্রেশন আসবে, প্রস্টেটিক সিক্রেশনস, প্রস্টেটিক ফ্লুইডস। আর কোথা থেকে আসবে, একটা হচ্ছে যে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ড বা কাউপার্স গ্ল্যান্ড যেগুলোকে বলছি, সেই কাউপার্স গ্ল্যান্ডের সিক্রেশনস গুলো একসাথে মিলে পুরোটা যেটা তৈরি করছে, সেটা হচ্ছে কি, তাকে একত্রে আমরা বলবো সিমেন। তাহলে সিমেন মানে এই সমস্তগুলো একসাথে নিয়ে তৈরি হবে সিমেন, শুধুমাত্র স্পার্ম নিয়ে কখনোই সিমেন সেটাকে বলবো না। নেক্সট কি বলছে, যে স্ত্রী জনন নালীতে শুক্রাণু স্থানান্তর হওয়াকে কি বলে। তাহলে স্থানান্তর হওয়া মানে কি, অলরেডি সেখানের মধ্যে স্পার্মটা ইজাকুলেট হয়ে গেছে, সেটা ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে প্রবেশ করেছে, তাকে আমরা কি বলবো, ইনসেমিনেশন। সেই প্রসেসটা হচ্ছে কি ইনসেমিনেশন। আর যেটা হচ্ছে কি স্থানান্তর হওয়ার আগে শুক্রাণুটা কি বলবো, স্ত্রী জনন নালীতে নিক্ষিপ্ত হওয়া বা সেই জায়গাতে, সেটাকে কি বলতে পারি আমরা, যে ইজেকশন করা, সেটার কাজ হচ্ছে, সেই প্রক্রিয়াটা হচ্ছে কি ইজাকুলেশন। ইজাকুলেশন দুটোর মধ্যে একটুখানি মাইনর ডিফারেন্স আছে। যখন সেটা স্ত্রী জননালীতে স্থানান্তর হয়ে গেছে তাকে বলবো ইনসেমিনেশন। ক্লিয়ার এটা? নেক্সট আবার বলেছে কি, আমাদের সিমেনে উপস্থিত থাকে। তাহলে সিমেনে কি উপস্থিত থাকবে, সিমেনে অবশ্যই সেমিনাল প্লাজমা থাকবে,
আর তার সাথে হচ্ছে ম্যাচিওর স্পার্ম থাকবে, তাহলে স্পার্মাটিডও হবে না, স্পার্মাটোগোনিয়াও হবে না। ম্যাচিওর স্পার্ম মানে কি, সেটা স্পার্মাটোজোয়া, তার সাথে সেমিনাল প্লাজমা আর বাকি যেগুলো বললাম সবগুলো মিলেই কি তৈরি হয়, সিমেন তৈরি হয়। নেক্সট কি বলছে, যে ব্লাড টেস্টিস ব্যারিয়ারের প্রধান কাজ হলো কি। তাহলে ব্লাড টেস্টিস ব্যারিয়ার হচ্ছে কি, টেস্টিস এর মধ্যে যে সেমিনিফেরাস টিউবিউলে ওখানে কি হচ্ছে, স্পার্ম তৈরি হচ্ছে। তাহলে বডির যেগুলো ব্লাড ভেসেলস এর মধ্যে স্পেসিফিক অ্যান্টিজেন থাকে, সেই অ্যান্টি স্পার্মিক যে অ্যান্টিজেন গুলো সেগুলো কি করতে পারে, সেই স্পার্ম গুলোকে বিনষ্ট করে দিতে পারে। এই প্রক্রিয়াটাকে যাতে বাধা দেয় তার জন্য স্পেশাল এই ধরনের ব্লাড টেস্টিস ব্যারিয়ার তৈরি হয়। ব্যারিয়ার মানে কি, স্পার্ম আর ব্লাডের মধ্যে একটা একটা আমরা বলতে পারি কি ফিজিক্যাল ব্যারিয়ার তৈরি করে। সেটা হবে কি, যে রক্তরসে প্লাজমার মধ্যে কিছু অ্যান্টিস্পার্মিক অ্যান্টিজেন থাকে। অ্যান্টিস্পার্মিক যেগুলো পদার্থ বলছে কি, সেগুলো আলটিমেটলি অ্যান্টিস্পার্মিক অ্যান্টিজেন। তাহলে এই স্পার্ম গুলো যেগুলো তৈরি হচ্ছে তার বিরুদ্ধেও স্পেসিফিক কি হতে পারে, অ্যান্টিজেন কাজ করতে পারে। তাহলে সেই অ্যান্টিজেন গুলোকে যাতে না কাজ করে সেটাকে বাধা দিচ্ছে কে, ব্লাড টেস্টিস ব্যারিয়ার। তাহলে অপশন কি হলো আমাদের এ। নেক্সট কি বলছে, 94 এ যে পিটুইটারি গ্রন্থি নিশ্চিত কোন হরমোন সাটুলি কোষের কার্য নিয়ন্ত্রণ করে। তাহলে এটা আর বলতে হবে, এটা আর বলার মতো নেই, বারবার করেছি, এটা আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। এটা কি হবে, এফএসএইচ। নেক্সট কি বলছে, রজত চক্রের যে 4টি দশার সঠিক পর্যায়ক্রমটি হলো। তাহলে রজত চক্রে সবার প্রথমে কি আসবে, ব্লিডিং ফেজ বা যেটাকে আমরা বলছি রজস্রাবীয় দশা। তারপরে আসবে ফলিকিউলার ফেজ বা প্রলিফারেটিভ ফেজ, যেটা হচ্ছে কি প্রথমে এই যে রজস্রাবীয় ফেজটা কত আসবে, প্রথম 0 থেকে আমরা বলতে পারি 4 ডেজ পর্যন্ত, 4 বা কারো কারো ক্ষেত্রে সেটা 5 ডেজ পর্যন্ত হতে পারে। তারপরে হচ্ছে কি, সেই 5 ডেজ থেকে 14 ডেজ মানে 13 ডেজ পর্যন্ত আমরা সেটাকে বলছি কি ফলিকিউলার ফেজ বা পলিফারেটিভ ফেজ। আর তারপরে 14 ডেজ যেটা হচ্ছে 14 মিড অফ সাইকেলটা হচ্ছে কি আমাদের ওভুলেশন ফেজ, ডিম্বাণু নিঃসরণ দশা। আর তারপর থেকে যখনই হচ্ছে কি আমাদের যে 15 থেকে যদি 28 পর্যন্ত বলি, সেই ডেট গুলো হচ্ছে কি লিউটিয়াল ফেজ। তাহলে পরপর যে ধাপটা বা পর্যায়ক্রমটা কি হবে, সবার ফার্স্টে ব্লিডিং ফেজ, তারপর ফলিকুলার ফেজ, তারপর ওভুলেটরি ফেজ, তারপর লিউটিয়াল ফেজ। তাহলে অপশন এটাই কারেক্ট হবে। নেক্সট আবার আমাদের একটা স্তম্ভ মেলানো এসছে। তাহলে কি বলছে, এটাও আমাদের যে মেনস্ট্রুয়াল সাইকেল থেকে এসছে। প্রলিফারেটিভ ফেজ মানে কি, সেই টাইমে আবার নতুন করে ফলিকেলের ডেভেলপমেন্ট হচ্ছে, তার সাথে সাথে যে এন্ডোমেট্রিয়াম লেয়ারটা ক্ষয় হয়ে গেছিল সেই এন্ডোমেট্রিয়ামটা আবার নতুন করে তৈরি হচ্ছে। তাহলে প্রলিফারেটিভ দশায় কি হবে, এটাই হচ্ছে কি আমাদের যেটা ফলিকিউলার দশা। এটারই আরেকটা নাম হচ্ছে কি, যখন আমরা ইউটেরাইন চেঞ্জেস বলবো তখন কি হচ্ছে, এন্ডোমেট্রিয়ামটা আবার পলিফারেশন হচ্ছে, নতুন করে সেই লেয়ারটা তৈরি হচ্ছে। আর সেটা যখন ওভুলেটরি বা ওভারিয়ান ফেজ বলতে পারি, ওভারির মধ্যে কি চলবে, ফলিকিউলার দশা চলবে। এরপর হচ্ছে কি আমাদের ক্ষরণকারী দশা। ক্ষরণকারী দশাতে কি হবে, অবশ্যই সেইখানটাতে আমাদের যে লিউটিয়াল দশাটা থাকবে। লিউটিয়াল দশা, ক্ষরণকারী দশা মানে কি, এখানে প্রজেস্টেরন হরমোন ক্ষরণ হচ্ছে, তাকেই আমরা বলবো কি ক্ষরণকারী দশা। তাহলে সেই প্রজেস্টেরন হরমোন ক্ষরণের টাইমটা কোনটা, লিউটিয়াল দশা। আর তার সাথে হচ্ছে কি রজস্রাবীয় দশা, মানে যে জায়গাটাতে ব্লিডিং ফেজটা হচ্ছে তখন কি হবে, এন্ডোমেট্রিয়াম স্তরটার অবক্ষয় বা ডিজেনারেটস করছে। তাহলে এখানের মধ্যে কোনটা হলো, এর 2, বি এর 3, এর 2, বি এর 3, সি এর 1। অপশন কি হচ্ছে, এ কারেক্ট। নেক্সট কি বলছে, অতিরিক্ত রজস্রাবকে কি বলা হয়। অতিরিক্ত রজস্রাব মানে কি, নর্মালি যদি আমরা বলি যে একটা মহিলা যখন তাদের প্রত্যেক মাসে পিরিয়ডস হচ্ছে, পার্টিকুলার অ্যামাউন্টে প্রথম যে 0 থেকে 4 to 5 ডেজ যদি একটা ব্লিডিং ফেজ চলে, প্রথম 2-3 দিন বেশি পরিমাণে ব্লিডিংটা থাকে, তারপর আস্তে আস্তে কমে যায়। কিন্তু সেটা যদি অত্যধিক পরিমাণে যে কন্টিনিউয়াস ব্লিডিং হতে থাকে এবং সেটা যদি নর্মালি কি 4 to 5 ডেজ হয়, কিন্তু তার জায়গাতে হলো কি কন্টিনিউ 10 দিন 15 দিন যদি এই ফেজটা কন্টিনিউ থাকে, তাকে আমরা কি বলবো, মেনোরেজিয়া। মেনোরেজিয়া, মেনোরেজিয়া মানে কি অত্যধিক ব্লিডিং হবে, তার সাথে সাথে হচ্ছে কি এই যে পার্টিকুলার এই ডের মধ্যে থেকে
প্রচুর দিন পর্যন্ত সেটা এক্সটেন্ড হচ্ছে, 10 থেকে 15 দিন বা তারপরেও হচ্ছে কন্টিনিউয়াস ব্লিডিং ফেজ থেকে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে যদি রজস্রাব হয় তাকে বলবো মেনোরেজিয়া। আর মেট্রোরেজিয়া কখন বলবো, দুটোর মধ্যে একটুখানি ডিফারেন্স আছে। এটাও হচ্ছে কি কন্টিনিউয়াস প্রলং টাইম ধরে হচ্ছে, নর্মাল 4 to 5 days ছাড়াও এক্সটেন্ড করবে, কিন্তু এটা কি হবে যে ধরলাম 2 দিন হলো প্রচুর পরিমাণে ব্লিডিং হলো, মাঝখানে 1-2 দিন স্টপ আছে, আবার 2-3 দিন হলো, আবার কি হচ্ছে স্টপ, আবার এরকম ভাবে 1 দিন 2 দিন হলো, এই যে পিরিয়ড এইরকম ভাবে যদি মেনস্ট্রুয়াল ব্লিডিং হয় তাকে বলি কি মেট্রোরেজিয়া। মেট্রো মানে কি জানি আমরা, মেট্রো রেল যদি বলি যে বিভিন্ন ট্রেনের স্টেশনে স্টপ দিয়ে দিয়ে যায়, সেভাবে মনে রাখতে হবে কি যে কয়েকদিন হলো ব্লিডিং, তারপর আবার মাঝখানে একটা গ্যাপ থাকলো, আবার 2-3 দিন ব্লিডিং হলো, এইরকম যদি কন্ডিশন হয় তাকে বলবো মেট্রোরেজিয়া। আর অ্যামেনোরিয়া মানে কি, যদি সাময়িক পিরিয়ড ধরে আমাদের একটা যে পিরিয়ড সাইকেলটা বা মেনস্ট্রুয়েশন সাইকেল স্টপ থাকে, 2 মাস 3 মাস 4 মাস যদি কারোর মেনস্ট্রুয়েশন স্টপ থাকে তাকে বলবো কি অ্যামেনোরিয়া। আর ডিসমেনোরিয়া মানে তো আমরা জানি যে এট দ্য টাইম অফ মেনস্ট্রুয়েশন যে ক্র্যাম্প বা পেনটা হচ্ছে তাকে বলা হয় কি ডিসমেনোরিয়া। নেক্সট কি বলছে, কর্টিক্যাল বিক্রিয়ার গুরুত্ব হলো। তাহলে কর্টিক্যাল রিঅ্যাকশন আগের ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করেছি। ওখানে কি হয় যে কর্টিক্যাল দানাগুলো এসে একটা পেরি যে ভাইটালাইন স্পেস ছিল সেই জায়গাতে এই ধরনের নিষেক পর্দা গঠন করে বা ফার্টিলাইজেশন মেমব্রেন। এর ফলে কি হয়, এর ফলে আমাদের যে পলিস্পার্মি এই ঘটনাটাকে, যে মাল্টিপল স্পার্ম গিয়ে একটা ওভামকে বিসেক করছে বা ফার্টিলাইজ করছে, সেই ঘটনাটাকে প্রিভেন্ট করবে, পলিস্পার্মিকে প্রিভেন্ট করবে। নেক্সট কি বলছে যে ভ্রূণের রোপণের পর ব্লাস্টোসিস দশার গঠনগুলি 3টি প্রাথমিক জার্ম স্তর যুক্ত ভ্রূণ দশা থেকে গঠন করে, তাকে কি বলা হয়, যে 3টি প্রাথমিক জার্ম স্তর কোনগুলোকে বলছি আমরা, একটোডার্ম এন্ডোডার্ম মেসোডার্ম, সেগুলোকেই বলা হয় কি জার্ম লেয়ার বা জার্ম স্তর, জার্ম লেয়ার। এগুলোই হচ্ছে কোন দশায় দেখতে পাবো আমরা, গ্র্যাস্টুলা দশায় দেখতে পাবো। ভ্রূণ দশাটাকে কি বলছি এখানে, গ্র্যাস্টুলা। নেক্সট কি বলছে, মানুষের প্লাজেন্টা হলো কি প্রকৃতির। প্লাজেন্টার কয়েকগুলো স্পেসিফিক নাম আছে, তার কিছু স্ট্রাকচারের জন্য, তার কিছু হচ্ছে ফাংশনের জন্য। প্লাজেন্টাকে একটা বলা হয় কি হিমোকোরিয়াল, মানে কি কোনো না কোনো ব্লাড রিলেটেড যে হিমোকোরিয়াল বা কোরিয়নিক মেমব্রেন থাকে, তার সাথে তার যে উৎপত্তিটা কোথায় হচ্ছে, ব্লাড রিলেটেড, মানে কি ম্যাটারনাল যে ব্লাড, ম্যাটারনাল যে ব্লাড ভেসেলস গুলো আছে তার সাথে কি থাকছে, প্লাজেন্টাটা ডিরেক্ট কন্ট্যাক্টে থাকছে। মানে কি যদি এটা যদি এন্ডোমেট্রিয়াম লেয়ার হয়, এখানে যে প্লাজেন্টাটা তৈরি হচ্ছে সেখানের মধ্যে কি থাকছে, এটা যদি বলি এখানের মধ্যে কি আসছে, ম্যাটারনাল বিভিন্ন ব্লাড ভেসেলস গুলো আসছে, সেই ব্লাডটা ডিরেক্টলি কোথায় হচ্ছে, ডিরেক্ট ব্লাডের কন্ট্যাক্টে থাকছে এই যে আমাদের প্লাজেন্টার মেমব্রেন গুলো। প্লাজেন্টা কোরিওনিক মেমব্রেন, অ্যামনিওনিক মেমব্রেন বললাম, তাহলে কোরিওনিক মেমব্রেনটা মেইনলি ডিরেক্টলি ব্লাড কন্ট্যাক্টে, ম্যাটারনাল ব্লাডের কন্ট্যাক্টে থাকছে, তার জন্য আমরা কি বলি যে ম্যাটারনাল প্লাজেন্টা বা বলতে পারি কি হিউম্যান প্লাজেন্টা ইজ হিমোকোরিয়াল। সোর্সটা হচ্ছে কি ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ ব্লাড, তার জন্য হিমোকোরিয়াল। আর কি বলা হয়, এই যে শেপটা একটা এরকম ডিস্ক লাইক শেপ, ডিস্কের আমরা দেখি কি একটা এরকম যে চাকতির মতো গঠন, তার জন্য এটাকে ডিস্কয়েড শেপ বলা হয়। যদি বলা হয় প্লাজেন্টার শেপ কিরকম, ডিস্কয়েড শেপ হবে। আর এটা উৎপত্তি অনুযায়ী বলছি হিমোকোরিয়াল। আরো বিভিন্ন আছে ডিস্কয়েড শেপ, হিমোকোরিয়াল, তারপরে হচ্ছে কি কিছুটা পার্ট ম্যাটারনাল থাকে, কিছুটা আমাদের ফিটাল পার্ট থাকে, এই ধরনের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদেরকে মনে রাখতে হবে কয়েকটা। নেক্সট কি বলছে, যে হরমোনের প্রভাবে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরের গঠন বজায় থাকে এবং গর্ভাবস্থায় রজস্চক্র এবং গাফিয়ান ফলিকলের বৃদ্ধি ও ডিম্বাণু উৎপাদন বন্ধ থাকে তা হল। আচ্ছা, মানে কি বলতে চাইছে যে আমাদের গর্ভাবস্থায় রজস্চক্রটা পুরোপুরি ভাবে বন্ধ থাকছে এবং রাশিয়ান ফলিকল বৃদ্ধি হচ্ছে না, ডিম্বাণু উৎপন্ন হচ্ছে না, এটা বন্ধ থাকছে কোন হরমোনের প্রভাবে, এটা সবসময় হচ্ছে কি যে যখনই আমাদের এফএসএইচ এলএইচ এই হরমোনগুলোর প্রভাবটা কমে যাচ্ছে, তখনই কি হবে, আমাদের কখনোই সেটা ডিম্বাণু উৎপাদন করতে দেবে না, গ্রাফিয়ান ফলিকলটা ম্যাচুরেশনই হবে না। তাহলে সবসময় মনে রাখবে কি হবে, যে হরমোনের প্রভাবে গঠন বজায় থাকে, আর তার সাথে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমরা প্রজেস্টেরনই অ্যান্সার করব, যেহেতু আমাদেরকে কি বলে দিয়েছে
এই এর সাথে সাথে কি বলে দিয়েছে, এন্ডোমেট্রিয়াম স্তরটাকেও বজায় রাখে, মানে কি সেটা আমরা প্রজেস্টেরন অ্যান্সার করব। যদি শুধু বলতো যে কি গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি এবং ডিম্বাণু উৎপাদনকে বন্ধ রাখে, তাহলে বলতাম এফএসএইচ, কারণ কি ফলিকুলার ডেভেলপমেন্ট হচ্ছে না। যদি এফএসএইচটা লো থাকে তাহলে আর ফার্দার ফলিকুলার যে ডেভেলপমেন্ট এবং তারপরে পরবর্তী যে ওভুলেশন প্রক্রিয়া হবে না। শুধুমাত্র এই যে এখান থেকে এইটা পর্যন্ত যদি বলতো তাহলে এফএসএইচ অ্যান্সার হতো, কিন্তু তার সাথে সাথে আমাদের জুড়ে দিয়েছে কি কি, এন্ডোমেট্রিয়াম স্তরের গঠন বজায় রাখা, গর্ভাবস্থায় রজতচক্র বন্ধ রাখা, পুরোটাকে একসাথে কন্ট্রোল করে কে, ওভারঅল যে কাজ করে প্রজেস্টেরন হরমোন। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট কি বলছে যে প্রদত্ত কোন হরমোন মানুষের অমরা থেকে ক্ষরিত হয় না। তাহলে অমরা থেকে ক্ষরিত হরমোন গুলোর মধ্যে কোনটা পড়বে না, এখানের মধ্যে আমরা যে লিস্টটা দিয়েছিলাম তার মধ্যে কি ছিল না, প্রোল্যাকটিন কোথাও ছিল, কি ছিল, হিউম্যান প্লাজেন্টাল ল্যাক্টোজেন ছিল, কিন্তু প্রোল্যাকটিন কোথাও ছিল না। প্রোল্যাকটিন সবসময় কি হচ্ছে, যে পিআরএল যে হরমোনটা সেটা তৈরি হবে কোথা থেকে, আমাদের অম্ল পিটুইটারি থেকে। তাহলে এটা অ্যান্সার হলো বি। নেক্সট, বাইরে থেকে ভেতরের দিকে গ্যাস্ট্রুলার প্রাথমিক জার্মিনাল স্তরগুলি হলো, নামের মধ্যেই আমরা পাবো। একটো মানে কি হয়, সবার বাইরের দিকে। একটোপিক প্রেগন্যান্সি আমরা পাচ্ছি, একটো মানে জরায়ুর বাইরে কোথাও, তাহলে বাইরে বা আউটসাইড রিজিয়নটাকে আমরা ডিনোট করি কার মাধ্যমে, একটোর মাধ্যমে। আর একদম ভেতরে যেটা সেটা হচ্ছে কি এন্ডো, এন্ডোমেট্রিয়াম, এন্ডোডার্ম, তারপরে বলি কি আমরা এন্ডোকার্ডিয়াম, এন্ডোমাইসিয়াম, এই সমস্ত গুলো ভেতরের মানে হচ্ছে কি সেটা এন্ডো। তাহলে এন্ডোডার্ম ভেতরে থাকবে আর মাঝখানে গিয়ে থাকবে মেসোডার্ম। তাহলে বাইরে থেকে ভেতরে বলেছে, তার মানে এটাই হবে, সবার বাইরে থাকবে একটো আর সবার ভেতরে থাকবে কি এন্ডো। নেক্সট কি বলছে, আম্বিলিকাল কর্ডে উপস্থিত থাকে কি। তাহলে আম্বিলিকাল কর্ড মানে হচ্ছে কি, সেটা আমাদের যে এই যে বললাম প্লাজেন্টার সাথে ভ্রূণটা বা এমব্রায়োটা যেটা বেড়ে উঠছে তাদের মধ্যে কানেকশন থাকে কার মাধ্যমে, আম্বিলিকাল কর্ড। যেটা হচ্ছে কি মায়ের মধ্যে আর বাচ্চার মধ্যে যে নাড়ি বলা হয়, সেই নাড়িটাই হচ্ছে কি আম্বিলিকাল কর্ড। তাহলে আম্বিলিকাল কর্ডের মধ্যে কিছু স্পেশাল সেল থাকে যেগুলোকে বলা হয় কি কর্ড ব্লাড স্টেম সেল। এই কর্ড ব্লাড স্টেম সেল, এই ব্লাড যে স্টেম সেলস গুলো আছে সেগুলো প্রিলিমিনারি কিছুটা পরিমাণে ফিটাসের ক্ষেত্রে যে ব্লাড তৈরির ক্ষেত্রে বা তার পরবর্তীতে এই যে ব্লাড স্টেম সেল থেকে আমাদের বিভিন্ন ধরনের যে বোন ম্যারো স্ট্রাকচার, ইয়ক স্যাকের স্ট্রাকচার, এগুলো তৈরি হয় পরবর্তীতে যে বাচ্চার ফিটাল লাইফে যখনই তাদের যে বোন ম্যারো থেকে বিভিন্ন ধরনের ব্লাড সেলস গুলো তৈরি হয়, তার একদম প্রিলিমিনারি স্ট্রাকচার আম্বিলিকাল কর্ডে যেটা থাকছে সেগুলো হচ্ছে কি কর্ড বা ব্লাড স্টেম সেলস। নেক্সট 105-এ কি বলছে যে 8 থেকে 16টি ব্লাস্টোমিয়াল যুক্ত ভ্রূণকে বলা হয় মরুলা। ঠিক আছে, এটা মরুলা বারবার বিভাজিত হয়ে গঠন তৈরি করে ট্রোফোপ্লাস্ট, এটা ভুল আছে। বারবার বিভাজিত হয়ে সে কি করে, ব্লাস্টোসিস্ট করে, কখনো ট্রোফোপ্লাস্ট করে না, ব্লাস্টোসিস্ট করে। সেই ব্লাস্টোসিস্টের মধ্যে একটা পার্টিকুলার সেল লেয়ার বলতে পারি, বাইরের থেকে সেলগুলোকে আমরা স্পেসিফিক ওয়েতে ট্রোফোব্লাস্ট বলছি। কিন্তু মরুলা যে বারবার বিভাজিত হয়ে কি শুধুই ট্রোফোব্লাস্ট তৈরি করছে, তার সাথে সাথে তো ইনার সেল মাস গুলোও আছে, পুরো স্ট্রাকচারটাকে আমরা একত্রে কি বলি, ব্লাস্টোসিস্ট। তার মানে কি এখানে অ্যাসারশনটা ঠিক কিন্তু রিজনটা ভুল। তাহলে কোনটা হবে, বিবৃতিটি সঠিক কিন্তু কারণটি মিথ্যা, অপশন সি। নেক্সট 106-এ আবার আমাদের একটা স্তম্ভ মেলানোর কোশ্চেন পেয়ে গেছি আমরা, এখান থেকে দেখছি কি বলছে, পেরিমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম। তাহলে একদম ভেতরে যদি চলে যায় কি হবে, এন্ডোমেট্রিয়াম, জরায়ুর যেটা আমাদের অন্তঃস্থ গ্রন্থিময় স্তর, যেখানের মধ্যে বিভিন্ন গ্ল্যান্ড গুলো থাকছে, সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের অন্তঃস্থ স্তরটাই হবে কি এন্ডোমেট্রিয়াম। আর মাঝখানে যেটা মাসেল লেয়ার সব থেকে পুরু, যেখানে যত সমস্ত যে মাসেল ফাইবার গুলো থাকছে কন্ট্রাকশনের সময় যে কাজে লাগছে, সে হচ্ছে কি মায়োমেট্রিয়াম, জরায়ুর প্রাচীর মধ্যস্থ মোটা স্তর, মিডিল লেয়ারটা যেখানে মাসেল ফাইবার, বিভিন্ন ফাইব্রাস টিস্যু সমস্ত কিছু থাকবেই মায়োমেট্রিয়াম লেয়ার। আর সবার বাইরের দিকের যে পাতলা এপিথেলিয়াল লেয়ারটা থাকছে তাকে বলছি কি আমরা পেরিমেট্রিয়াম। তাহলে এটা হবে কোনটা, অপশন গুলো মিলছে দেখি, বি এর 1, এর 2 আর সি এর 3। তাহলে অপশন কোনটা হলো, এর 1 বি এর 2, না সরি এর 2 বি এর 1, এর 2 বি এর 1 মানে এটা অপশন এ। নেক্সট
তাহলে এখানে কি বলছে, আবার আমাদের যে সন্তান প্রসবের সময় জরায়ুতে যে সংকোচনের সৃষ্টি হয় যা প্রসবে সহায়তা করে তাকে কি বলবো? এটা আর বলার কিছু নাই, এটা একবার অনেকবার বলা হয়েছে, ফিটাল ইজেকশন রিফ্লেক্স। যা এখানে একটা অপশনই মিস হয়ে গেছে, এতে কি অপশন ছিল জানি না, একটা অপশন এখানে মিস হয়ে গেছে, অ্যান্সার কিন্তু বিটাই হবে। নেক্সট কি বলছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে মায়ের স্তনগ্রন্থি থেকে দুগ্ধক্ষরণ হয় এটি একটি প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া মানে কি? রিফ্লেক্স। আমাদের যে রিফ্লেক্স আর্ক গঠন হচ্ছে সেই রিফ্লেক্স আর্কের মাধ্যমে কি হয়? প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হয়। তাহলে এটাই হচ্ছে কি আমাদের কোন রিফ্লেক্স কে ডিনোট করছে? এটা হচ্ছে কি যখন বাচ্চা প্রসব হচ্ছে সেটা ফিটাল ইজেকশন রিফ্লেক্স, আর অক্সিটোসিনের দ্বারা আরেকটা রিফ্লেক্স হয় সেটা হচ্ছে কি দুগ্ধ ক্ষরণ হওয়ার পরে যেটা দুগ্ধ নিঃসরণ করছে সেটা হচ্ছে কি মিল্ক ইজেকশন রিফ্লেক্স। নেক্সট কি বলছে, শিশুর জন্মের সময় যে জরায়ুর কোন কলাস্তর অধিক সংকোচনের জন্য দায়ী? যেটা অলরেডি বললাম আমরা কি মিডিল লেয়ারটা, যেখানে সব থেকে বেশি মাসেল থাকবে, সব থেকে বেশি এখানের মধ্যে কি থাকবে? আমাদের ফাইব্রাস টিস্যু থাকছে, বিভিন্ন মাসেল ফাইবার থেকে শুরু করে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, মায়োমেট্রিয়ামের গিয়েই অক্সিটোসিন কাজ করে। অক্সিটোসিনই কি করবে? এই মাসেলগুলোর কন্ট্রাকশন করবে। তার জন্য অক্সিটোসিন রিসেপ্টর যদি বলা হয় কোথায়, প্রত্যেকটা পার্টিকুলার হরমোনের কি জানি আমরা স্পেসিফিক সেলের মধ্যে রিসেপ্টরস প্রেজেন্ট থাকে, তাহলে এই মায়োমেট্রিয়ামে অক্সিটোসিন রিসেপ্টরসটা সব থেকে বেশি পরিমাণে থাকে। তাহলে অপশন ডি। নেক্সট কি বলছে যে গর্ভাবস্থার সময়কাল হলো, যেটা আমরা বললাম জেস্টেশনাল পিরিয়ড। তাহলে টার্ম জেস্টেশন বা একটা বাচ্চাকে যখন বলা হবে যে পুরোপুরি সে যে পার্টিকুলার পিরিয়ডটা 9 মাস 7 দিন পার করে নিয়েছে সেই টার্ম জেস্টেশন হয়, আমরা 37 কমপ্লিটেড উইকস বলি। কিন্তু এই গর্ভাবস্থার পুরোপুরি সময়কাল হচ্ছে কত? 40 উইকস বা 40 সপ্তাহ, যেটা আমরা যদি কাউন্ট করি কি 9 মান্থ 7 ডেজ, এটাকে কাউন্ট করলে কত আসছে? 9 × 30 এখানে আমাদের যে 9 × 30 270, 7 277 আর 31 মাস কিছু থাকে, টোটাল 280 ডেজ কাউন্ট করা হয়। 280 ডেজ, 7 × 4 = 28 মানে 40 সপ্তাহ। 280 ডেজ বা এটাই হচ্ছে কি 40 উইকস। তাহলে জেস্টেশনাল এজ যদি বলে যে কোনো এইগুলোর মধ্যে যদি ক্যাটাগরি 2 এ অপশন থাকে 9 মান্থ 7 ডেজ 280 ডেজ 40 উইকস, যতগুলোই বলবে সবগুলো কিন্তু কারেক্ট হবে। নেক্সট কি বলছে যে প্রসবের উদ্দীপনার সংকেত প্রদান করে কে? প্রসবের উদ্দীপনার বা প্রসবটাকে যেটা স্টিমুলেট করছে সেটা কি হবে? আমাদের উদ্দীপনার সংকেত প্রদান করে কে বলেছে, ভালোভাবে কোশ্চেনটা পড়তে হবে। যে কে হচ্ছে যে প্রসবটা স্টিমুলেট হয়েছে তার যে সিগন্যালটাকে প্রোভাইড করবে, এক হচ্ছে কে শুধুমাত্র প্লাজেন্টাও করতে পারবে না, শুধুমাত্র ফিটাসও করতে পারবে না, কে করবে? প্লাজেন্টা এবং ফিটাস দুটোই করবে। প্রসব মানে কি যে বাচ্চার ডেলিভারি হয়েছে, শুধুমাত্র যে বাচ্চা ডেলিভারি বা ফিটাস ডেলিভারি হয়ে গেছে মানে যে পার্চুরেশন কমপ্লিট তা কিন্তু না। বাচ্চার ডেলিভারি বা ফিটাসের ডেলিভারি হওয়ার পরে কি হতে হবে? প্লাজেন্টাটাও আউট হতে হবে। এই পুরোটাকে নিয়ে একসাথে আমরা বলছি কি যে প্রসব কমপ্লিট হয়েছে। সেই প্রসব উদ্দীপনাটাকে সংকেত প্রদান করে কে? প্লাজেন্টা এবং ফিটাস বোথ হবে অ্যান্সার। অপশন কি হচ্ছে? এ। নেক্সট কি বলছে যে প্রসবকালে জরায়ু সংকোচনের জন্য প্রধান হরমোন, এটা আর বলার কিছু নেই, এটা এখানেই ডি হলো। নেক্সট হচ্ছে কি 113 মানবদেহের কোন দুটি তন্ত্র সন্তান প্রসবের নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে? একটা তো অবভিয়াসলি আমাদের যে হরমোন কাজ করছে, তাহলে হরমোন মানে সবসময় কি হবে? সেখানে এক্সোক্রাইন হবে না, কি হবে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। একটা এন্ডোক্রাইন ফাংশন থাকবে অবশ্যই, তার সাথে সাথে কি থাকবে? আমাদের যে স্নায়ুতন্ত্র থাকবে, নিউরো এন্ডোক্রাইন মেকানিজম বলা হয়। তাহলে যদি বলা হয় ডেলিভারি বা সন্তান যে প্রসব, সেটা হচ্ছে কি একটা নিউরো এন্ডোক্রাইন কন্ট্রোল আছে বা নিউরো এন্ডোক্রাইন প্রসেস। কারণ কি এখানের মধ্যে যেমন আমরা দেখছি যে অক্সিটোসিন, রিল্যাক্সিন, প্রজেস্টেরন এই সমস্ত গুলোর হরমোন গুলোর যেরকম একটা ক্রিয়া আছে, তার সাথে সাথে কি হবে?
অবভিয়াসলি বাচ্চাটা যখনই ডেলিভারি হবে সেখানে নার্ভ, জরায়ুর মধ্যে বিভিন্ন নার্ভ আছে, সমস্তগুলো নার্ভ সিগন্যাল একটা যদি এই যে ফিটাল ইজেকশন রিফ্লেক্স বলছি সেটাও কার মাধ্যমে হচ্ছে, স্নায়ুতন্ত্রের দ্বারা কন্ট্রোল হচ্ছে, রিফ্লেক্স আর্কের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে। তাহলে পুরোপুরি যে মানবদেহে সন্তান প্রসবটা একটা যেমন হরমোনাল ক্রিয়া আছে তার সাথে সাথে কি আছে, নিউরাল কন্ট্রোল আছে, রিফ্লেক্স মেকানিজম কাজ করছে। তাহলে সবসময় মনে রাখতে হবে সেটা একটা নিউরো এন্ডোক্রাইন প্রসেস। নেক্সট কি বলছে, ফিটাল ইজেকশন রিফ্লেক্সের অর্থ কি? তাহলে বারবার দেখছি আমরা এই ফিটাল ইজেকশন আর মিল্ক ইজেকশন দিয়ে কোশ্চেন দিচ্ছে। তাহলে এটা হচ্ছে কি, ফিটাল ইজেকশন রিফ্লেক্স মানে পরিণত, কি বলছে আমাদের, পরিণত ফিটাসের দ্রুত নড়াচড়া, জরায়ুর সংকোচন, যোনিপথের প্রসারণ না ফিটাসের দ্রুত বেরিয়ে আসে। ফিটাল ইজেকশন রিফ্লেক্স মানে কি, সেটা হচ্ছে বাচ্চাটাকে বার করবে, ফিটাসটাকে হচ্ছে কি আউট অফ দ্য উম নিয়ে আসবে, তাহলে সেটা হচ্ছে কি ফিটাসের বাইরে বেরিয়ে আসা, সেটাকে ডিনোট করছে কি ফিটাল ইনজেকশন রিফ্লেক্স বলছে না, এটা ইজেকশন হবে, এখানে এনটা হবে না, ফিটাল ইজেকশন রিফ্লেক্স বা ফিটাসটাকে আউট অফ দ্য উম বাইরে রিলিজ করে। নেক্সট কি বলছে, আফটার বার্থ হলো, তাহলে আফটার বার্থ হলো মানে কি, আফটার বার্থ মানে জাস্ট আফটার ডেলিভারি অফ ফিটাস, ফিটাসের ডেলিভারি হয়ে যাওয়ার পরে কি আউট হবে, অলরেডি বলেছি কি আমরা যে প্লাজেন্টা আউট হতে হবে, তাহলে শিশুর জরায়ু থেকে নির্গমন সেটা আফটার বার্থ নয়, আফটার বার্থ হচ্ছে কি আফটার ফিটাসের ডেলিভারি যে প্লাজেন্টাটা আউট হচ্ছে বা প্লাজেন্টার ডেলিভারি হচ্ছে সেটাকে বলি আমরা আফটার বার্থ। আফটার বার্থ সবসময় হচ্ছে কি শিশুর জন্মানোর সঙ্গে সঙ্গে, ওটা ধরা হয় কত 5 থেকে 15 মিনিটের মধ্যে বাচ্চার জন্মানোর পর প্লাজেন্টাটা আউট হবে, সেই ঘটনাটাকে আমরা বলছি আফটার বার্থ। আর প্লাজেন্টাকে কি বলা হয়, আফটার বার্থ প্রোডাক্ট বলা হয়, আফটার বার্থ প্রোডাক্ট। তাহলে বার্থ প্রোডাক্ট হচ্ছে ফিটাস আর আফটার বার্থ প্রোডাক্ট হচ্ছে কি প্লাজেন্টা। নেক্সট আর বেশি কোশ্চেন নেই, আর 2-3টে হয়তো কোশ্চেন আছে, দেখে নিই আমরা তাড়াতাড়ি করে এই কোশ্চেন গুলো করে নিই, তাহলে আজকের ক্লাস শেষ করবো এখানে আমরা। প্রথমে কি বলছে যে বিবৃতি, প্রথমে এরটা যে প্রসবের প্রসারণ দশায় অ্যামনিওটিক থলি বিদীর্ণ হয়, প্রসবের প্রসারণ দশায় অ্যামনিওটিক থলি বিদীর্ণ হয়, ঠিক আছে। অ্যামনিওটিক থলির মধ্যে কে আছে, ফিটাসটা আছে এখানের মধ্যে, তাহলে যখনই এখানে ইউটেরাসটা সার্ভিক্সটা প্রসারিত হচ্ছে তখন বাচ্চার কি হবে, অ্যামনিওটিক থলিটা বিদীর্ণ হবে, অ্যামনিওটিক ফ্লুইডটা কিছুটা পরিমাণে বেরিয়ে আসে, তার ফলে কি হচ্ছে বাচ্চার ডেলিভারি টাইমটা হচ্ছে কি, যত অ্যামনিওটিক থলি যখনই রাপচার হবে তারপরে বাচ্চার যে ডেলিভারি হওয়াটা টাইমটা এগিয়ে আসে বা তাড়াতাড়ি কয়েক ঘন্টা 10-12 ঘন্টা লাগে, তারপরে বাচ্চার ডেলিভারি হতে পারে। নেক্সট হচ্ছে কি প্রসারণ দশায় জরায়ু পেশির নিয়মিত সংকোচন ঘটে, এটাও ঠিক আছে, প্রসারণ হবে, একটা বলেছি কি কন্ট্রাকশন যেমন চলবে তার সাথে সাথে সাইমালটেনিয়াসলি কি হবে, জরায়ুর পেশিগুলোর রিল্যাক্সেশন হতে হবে, বা প্রসারণ দশা হচ্ছে মানে নিচের লোয়ার যেটা সাইড সার্ভিক্সটা প্রসারিত হবে আর তার সাথে সাথে আপার পার্টটা যেটা ইউটেরাসের সেটাকে কন্ট্রাক্ট হতে হবে, দুটো মেকানিজম একই সাথে চলবে, তাহলে সেটা দুটোই কি আছে আমাদের সঠিক হবে। তাহলে এ এবং আর দুটোই সঠিক এবং কারেক্ট ব্যাখ্যা, যখনই সেটা নিয়মিত কন্ট্রাকশন হবে এবং রিল্যাক্সেশন হচ্ছে প্রসবের প্রসারণ, তখন অ্যামনিওটিক ফ্লুইডটা ওই প্রেসারটার জন্য, এই যে কন্ট্রাকশনের জন্য যে প্রেসারটা ক্রিয়েট হয় তার ফলে কি হয়, অ্যামনিওটিক যে মেমব্রেনটা সেটা রাপচার হয়। নেক্সট কি 117 কোশ্চেন, এটা অ্যান্সার সবাই করো, কি হচ্ছে, কোন হরমোন প্রসবে সাহায্য করে না, প্রসবে সাহায্য করে না কোন কোন হরমোন, কোন হরমোন করে না, একটাই হবে এখানের মধ্যে, বাকি সমস্তগুলোই কি করছে, কোনো না কোনো ভাবে ডেলিভারির সাথে রিলেটেড। তাহলে কি হবে, অক্সিটোসিন হবে রিলেটেড, রিল্যাক্সিন হবে, প্রোস্টাগ্ল্যান্ডিনও দেখলাম কি অক্সিটোসিনের সাথে সাথে প্রোস্টাগ্ল্যান্ডিনও কাজ করছে, কিন্তু প্রোল্যাক্টিনের কোনো কাজ আমরা কি বাচ্চার প্রসবে ছিল, এটা শুধুমাত্র কার সাথে রিলেটেড, মিল্ক প্রোডাকশনের সাথে রিলেটেড, এটা কখনোই বাচ্চার ডেলিভারির সাথে রিলেটেড নয়। তাহলে অপশন কি হলো, বি কারেক্ট। নেক্সট 118 কি বলছে, এটাই আমাদের লাস্ট কোশ্চেন, দেখে নিন আর কোশ্চেন নেই, তাহলে এই লাস্ট কোশ্চেন সবাই এটা আগে ভালো করে করো, মন দিয়ে দেখি সবাই কারেক্ট করবে। তাহলে এই চ্যাপ্টারে সব কোশ্চেন কিন্তু আলোচনা করেছি, এমন কোনো একটাও টপিক নেই যেটা এই চ্যাপ্টার থেকে বাদ দিয়েছি, এই দুটো ক্লাসের মধ্যে ডিটেলসে আলোচনা করেছে সবাই।
তাহলে খুব ভালোভাবে এই জায়গাগুলোকে নিজেরা রিভাইজ করবে, পড়বে। অবশ্যই কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে আসবে, তাহলে আমি অ্যান্সার করে দিতে পারবো। কি বলছে আমাদের যে বিবৃতি এ, প্রসবকালে মায়ের পশ্চাৎ পিটুইটারি থেকে অক্সিটোসিন ক্ষরণ বৃদ্ধি ঘটে। ঠিক আছে, এটা মনে রাখবে কত মোটামুটি আমাদের যে প্রচুর পরিমাণে নর্মাল কন্ডিশনে যে পুরো প্রেগন্যান্সি পিরিয়ড ধরে যতটা অক্সিটোসিন যে পরিমাণে ক্ষরণ হয় তার চেয়ে প্রায় 100-200 গুণ বেড়ে যায়, 100-200 ফোল্ড বেড়ে যায় অক্সিটোসিনের যে প্রোডাকশনটা। তারপরে হচ্ছে কি গর্ভাবস্থার শেষে পূর্ণগঠিত ভ্রূণ ও পরিণত অমরা থেকে মস্তিষ্কে সংকেত প্রেরিত হয়, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। কি হচ্ছে কি এই যে পরিণত ভ্রূণ যেটা তৈরি হচ্ছে এবং প্লাজেন্টা, তারা কি হচ্ছে একটা সিগন্যাল পাঠায় পশ্চাৎ পিটুইটারিতে, একটা সিগন্যাল পাঠাবে যেটা হচ্ছে কি আমাদের পস্টেরিয়র পিটুইটারিতে সিগন্যাল পাঠাবে, যাতে যদি সেটা ধরলাম টার্ম জেস্টেশন 40 উইকস বা তার কাছাকাছি চলে এসছে, 37-38 উইকস এরকম 40 উইকস এর কাছাকাছি যখন চলে এসছে, তখন সে পরিণত ভ্রূণ এবং পরিণত প্লাজেন্টা সেটা কি করবে, বিভিন্ন ধরনের কেমিক্যাল সিগন্যাল পাঠাবে কোথায়, পস্টেরিয়র পিটুইটারিতে, যাতে বেশি পরিমাণে অক্সিটোসিনের রিলিজ ঘটায়। এবং অক্সিটোসিন যত রিলিজ হবে তত কি হচ্ছে ডেলিভারি প্রোগ্রেস করবে, যত বেশি কন্ট্রাকশন বাড়বে সেই ভ্রূণটা ডেলিভার হতে পারবে। তাহলে এই যে সিগন্যালটা পাঠাচ্ছে কে আমাদের গর্ভাবস্থায়, এটা পশ্চাৎ পিটুইটারিতে পাঠাচ্ছে, তার মানে দুটোই কি আছে আমাদের সঠিক আছে। এই যে এখানে একটা কোশ্চেন আমরা করলাম না, এই কোশ্চেনটা কোথায় দেখলাম, এইটা, এই যে সরি আগের কোশ্চেন ছিল, দেখি একটা কোশ্চেন ছিল এই যে প্রসবের উদ্দীপনার সংকেত প্রদান করে, এই সিগন্যালটা পাঠাচ্ছে কে, এই যে বললাম না আমরা যে পরিণত প্লাজেন্টা এবং পরিণত ফিটাস, এটাই কি করে কেমিক্যাল সিগন্যাল পাঠাবে পশ্চাৎ পিটুইটারিতে, যাতে সেটা অক্সিটোসিন রিলিজ করে। কখনো এটার অ্যান্সার অক্সিটোসিন হবে না, মনে রাখবে। অক্সিটোসিন যদি হয়, অক্সিটোসিন কি হচ্ছে প্রসব উদ্দীপনার সিগন্যালটাকে, ওটা নিজেই হচ্ছে কি প্রসব উদ্দীপনার সিগন্যাল, এ নিজেই হচ্ছে কি সিগন্যাল, বা বলতে পারি এই প্রসব উদ্দীপনাটাকে বাড়াবে। কিন্তু প্রসব উদ্দীপনার সিগন্যালটা কোথায় যায়, সে সংকেতটা পস্টেরিয়র পিটুইটারিতে যায়, যাতে অক্সিটোসিনটাকে রিলিজ হয়। সিগন্যাল বলবো না, বলতে পারি কি এটাই যে মেন মেন বলতে পারি কি মেন আমাদের যে স্টিমুলেটর, প্রসব যেটাকে কন্ট্রোল করছে বা প্রসবের যে কন্ট্রাকশনটাকে কন্ট্রোল করছে কে, অক্সিটোসিন। আর এই অক্সিটোসিন রিলিজের জন্য সংকেত পাঠাবে কে, পরিণত প্লাজেন্টা এবং পরিণত ফিটাস। তাহলে আজকের কোশ্চেন্স গুলো আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। কোনো ডাউট থাকলে অবশ্যই গিয়ে কমেন্ট সেকশনে জানাও, এবং তোমাদের এই কোশ্চেন গুলোর মাধ্যমে যে কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই গিয়ে কমেন্ট সেকশনে একটুখানি জানাবে, তাহলে আমাদের আরো বেশি তোমাদের জন্য এই ধরনের কোশ্চেন গুলো নিয়ে আসতে সুবিধা হবে। তোমাদের ফিডব্যাকটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। তাহলে সবাই মন দিয়ে ক্লাস করো। আজকের মতো এখানে ক্লাসটা শেষ করলাম। পরবর্তীতে তোমাদের একটা বাকি আছে, যেটা আমরা লাইভে বংশগতির আণবিক ভিত্তি চ্যাপ্টারের কোশ্চেন গুলো শুরু করেছিলাম, তার সেকেন্ড পার্টটা আমাদের বাকি আছে। আমরা পরের ক্লাসে তাহলে ওটার যে বাকি পার্টের কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে নেব। সবাই খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, এক্সামের জন্য প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে চালিয়ে যাও। চলো টাটা সবাইকে, আজকের ক্লাসটা দেখার জন্য খুবই থ্যাংক ইউ।